আমার কি কোনো মাইক লাগবে? ওকে, দেখো দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ডিজায়ারেবল প্রপার্টিস আর একটা কি হচ্ছে আনডিজায়ারেবল প্রপার্টিস। ডিজায়ারেবল মাঝে কি থাকবে? ধরো আমি একটা রাস্তা করতেছি, তাই না? এই রাস্তাটা তুমি চাও কি 20 বছরের মাঝে কোনো মেনটেনেন্স না লাগুক, যদিও লাগবে পিরিয়ডিক্যালি, বাট আমি চাই যে মিনিমাম মেনটেনেন্স লাগুক, তাই না? 20 বছর রাস্তাটা ঠিক হোক উইথ সাম মেনটেনেন্স, 20 বছর একটা বিটুমিনের রাস্তা টিকে টিকে থাকো। আমি ডিজাইন পিরিয়ডের কথা বলতেছি। এখন আরো কি আছে, ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি মানে কি, তুমি যখন মিক্স ডিজাইনটা করবা তুমি তাকে একটা শেপ দিতে চাও, তাই না? ওই শেপটা তুমি যাতে দিতে পারো প্রপারলি, তো সেরকম হচ্ছে আমাদের ওয়ার্কেবিলিটি থাকবে। স্কিড রেজিস্ট্যান্সটা কি? আমার সাথে একটু সবাই একটু কথা বলো, তাহলে ভালো হবে। স্কিড রেজিস্ট্যান্সটা কি? আমি এটা পড়াবো জাস্ট তোমাদের একটু ইনিশিয়াল আইডিয়ার জন্য। তোমরা অলরেডি 4-1 না, তো তোমাদের তো আইডিয়া থাকার কথা। স্কিড রেজিস্ট্যান্সটা কি বলো তো? স্কিড রেজিস্ট্যান্স, হ্যাঁ, মানে বেসিক্যালি তোমার এখানে যেটা হচ্ছে, রাস্তাটা অনেক বেশি স্মুথ হবে না। আমাদের এখানে কি থাকতে হবে? ফ্রিকশন থাকতে হবে। কেন ফ্রিকশন থাকতে হবে? আমি যদি ব্রেক করি, যদি রাস্তাটা অনেক স্মুথ হয়, ব্রেকটা করলেও গাড়িটা থামবে না কিন্তু। যেমন ধরো স্পেশালি শীত প্রধান দেশে এই প্রবলেমটা হয়, যখন তোমার কি থাকে, অনেক বেশি বরফ থাকে, তখন দেখবে যে ওখানে প্রপার স্কিড রেজিস্ট্যান্স থাকে না, গাড়ির চাকা কি করতেছে, স্লাইড করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তাই না? ইনফ্যাক্ট আমাদের দেশের রাস্তাতেও হয়, যদি তোমার অ্যাগ্রিগেট গুলো এনাফ হার্ড না হয়, তখন দেখা যাবে যে অ্যাগ্রিগেট গুলা বারবার রিপিটেটিভ লোড পড়ে না সেটার উপর চাকার, তো রিপিটেটিভ লোড পড়লে কি হয়ে যায়, পলিশড হয়ে যায়, গোল হয়ে যায়, রাউন্ড শেপ হয়ে যায়। যত বেশি রাউন্ড শেপ হবে তত কম ফ্রিকশন থাকবে, আলটিমেটলি কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু খুবই প্রপারলি ডিজাইন করতে হয়, স্পেশালি অ্যাগ্রিগেটটা যাতে তোমার হচ্ছে ভালো কোয়ালিটির হয়, হার্ড হয়। আদারওয়াইজ দেখা যাবে যে স্কিড রেজিস্ট্যান্স প্রপার ক্রিয়েট করতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে? তারপর কি ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি, স্টেবিলিটি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা পড়বো। তোমাদের ক্লাস কখন ছিল? 10টা 24-এ। সেইভাবে আসলে কি হবে? আসো, আর আর ঢুকতে দিবেন না, এটাই লাস্ট। ওকে, আনডিজায়ারেবল প্রপার্টিস এর মাঝে কি? আনডিজায়ারেবল প্রপার্টিস মাঝে হচ্ছে স্ট্রিপিং হবে না। ঠিক আছে? স্ট্রিপিংটা কি তোমরা জানো অলরেডি। স্ট্রিপিংটা কি? স্ট্রিপিং মানে কি? হ্যাঁ, অ্যাগ্রিগেট এবং বাইন্ডারের মাঝে যদি কোনো সময় পানি ঢুকে যায়, সো তখন কি হবে, যে ওদের মধ্যে যে বন্ডিংটা হওয়ার কথা ছিল সেটা হবে না। স্ট্রিপিং মানে কি, অ্যাগ্রিগেট এবং পানির মধ্যে। আর তোমার 10:30টায় যদি তুমি ক্লাসে আসো তাহলে তো ক্লাস করার দরকার নেই। জ্যাম ছিল, এটা তুমি 10টার জন্য তুমি 8টায় বের হবা না, যদি তুমি তুমি জ্যামের কথা চিন্তা করো। ঢাকা ঢাকা শহরে আসছো, ট্রান্সপোর্টেশন করতে আসছো, তাই না? এভাবে করলে তো ক্লাস নেওয়া যাবে না। এখন আমি আমি তোমাদের ক্লাস নিচ্ছি, জাস্ট একজনের জন্য 200 জন বসে আছে, বুঝতে পারছো? সো যাও, তাড়াতাড়ি যাও, আসতেই থাকবে। আচ্ছা দেখো, তো আনডিজায়ারেবল প্রপার্টির মাঝে কি, যে স্ট্রিপিং। স্ট্রিপিংটা কি বলো? স্ট্রিপিংটা হচ্ছে তোমার যদি অ্যাগ্রিগেট আর বাইন্ডারের মধ্যে পানি থাকে, ইন দ্যাট কেস আমার কি হবে বলো তো, যে প্রপার যে বন্ডিংটা ছিল সেটা হবে না। ঠিক আছে? ভেঙে যাবে। কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো যে কিছু অ্যাগ্রিগেট কিছু সিমেন্টকে বা বাইন্ডারকে আলাদা রেখে দাও, তখন তারা যেভাবে বিহেভ করবে এক্স্যাক্টলি সিমিলার বিহেভিয়ার হয়ে যাবে। উপর দিয়ে গাড়ি যাবে, আস্তে আস্তে রাস্তাটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে? স্ট্রিপিং হবে। তো ফ্যাটিক ক্র্যাকিংটা কি? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ফ্যাটিক কিন্তু আমাদের সবার লাইফেই হয়। তুমি যদি কন্টিনিউয়াসলি রিপিটেটিভ, তোমাকে যদি আমি বলি যে 7th উইকে সবচেয়ে বেশি ফ্যাটিক থাকে আমাদের, তাই না? 7th উইক বা 14th উইক, 13th উইক, আমাদের বারবার কি আসে, ক্লাস টেস্ট দিচ্ছে, কুইজ দিচ্ছে, সিটি দিচ্ছে, তাই না? বা আর কি আসে, অ্যাসেসমেন্ট দিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে। সো তখন আমাদের ফ্যাটিকটা বেশি হয়, কেন? বারবার রিপিটেটিভ লোড আসতেছে। আমার ধরো ধরো 7 দিন 14 দিন 15 দিন পর পর কিছু যদি অনেক বড় অ্যাসাইনমেন্ট দেয়, খুব একটা লাগে না। কিন্তু যদি তোমার কন্টিনিউয়াসলি দিনের পর দিন দিতেই থাকে ছোট ছোট অ্যাসাইনমেন্ট, তাও কিন্তু লাগে।
যে মাথার মধ্যে একটা প্রেসার থাকে, তাই না? সো ফ্যাটিক ক্র্যাকিংটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে তুমি কন্টিনিউয়াসলি রিপিটেটিভ লোড দিচ্ছ, তার যে ক্যাপাসিটি সেটা সে আর নিতে পারে না একটা সময়কে। ধরো তার ক্যাপাসিটি হচ্ছে 1000 কিলোনিউটন লোড নিতে পারবে, তো ফ্যাটিক হইতে হইতে সে আর 1000 একটা সময়কে নিতে পারবে না। আমি এখন বলি না যে আমরা এখন অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছি, তাই না? বয়স বেড়ে যাচ্ছে কেন? কারণ তুমি এই যে বারবার লোড নিতে নিতে হচ্ছে এই অবস্থা হয়ে গেছে সবার, তাই না? আবার এক্সট্রা করে হচ্ছে আমরা নিজেদের আর ঝালাই করতেছি না। যেমন তোমাদের এখন যে সমস্যাটা হয় বা আমাদেরও সমস্যা হয় বা আমার নিজেরও সমস্যা হয়, ইন্টারমিডিয়েটে আমি যে টাইপের প্রবলেম সলভ করতে পারতাম আমি কিন্তু এখন সেই টাইপের প্রবলেম সলভ করতে পারি না। কারণ কি, আমি ওই পরিমাণ প্রবলেম সলভ এখন নিচ্ছি না, মাথার মাঝে এই প্রেশারটা নিচ্ছি না। সো আমি কুইজের কোয়েশ্চেন বা টার্ম ফাইনালের কোয়েশ্চেন যদি ঘোরায় দেয় তখন মনে হয় শেষ, আমি এখানেই শেষ, তাই না? কিন্তু ইন্টারমিডিয়েটে তোমরা কিন্তু অনেক কঠিন সেই বড় বড় বই পড়ে আসছো, তাই না? বাইরের বই পড়ো নাই? পড়ছো? আইআইটি জে এগুলা পড়ে আসো নাই? আচ্ছা, তো থার্মাল ক্র্যাকিংটা কি? থার্মাল ক্র্যাকিংটা হচ্ছে টেম্পারেচার রিলেটেড, বুঝতেই পারতেছো যে এটার জন্য হচ্ছে আমার প্রপার কি লাগবে, ভয়েডস লাগবে ভিতরে, অ্যাগ্রিগেট কোয়ালিটি ভালো হইতে হবে, আদারওয়াইজ থার্মাল ক্র্যাকিং হবে। স্পেশালি পারমিয়েবিলিটিটাকে কন্ট্রোল করতে হবে। অ্যাগ্রিগেট গুলো যদি পানি অ্যাবজর্ব না করে, অ্যাগ্রিগেট গুলো যদি অনেক বেশি পানি অ্যাবজর্ব করবে তখন তখন কি হবে, ফ্রিজ অ্যান্ড থো এফেক্ট বা ড্রাই হচ্ছে একবার, ওয়েট হচ্ছে একবার, এই জিনিসটা খুব খারাপ। একবার প্রেসার পড়তেছে, একবার প্রেসার রিলিজ হচ্ছে। তো এই কন্টিনিউয়াসলি প্রেসার পড়া আর রিলিজ হওয়ার জন্য আমাদের কি হয়, থার্মাল ক্র্যাকিংটা দেখা দেয়। এন্ড ফাইনালি হচ্ছে ব্লিডিং। ব্লিডিং জিনিসটা কি? ব্লিডিং জিনিসটা অনেকটা স্ট্রিপিং এর মতোই, ওইখানে পানিটা হচ্ছে দুইটার মাঝে এসে বন্ডিংটাকে আটকে ফেলতেছে। আর ব্লিডিংটা হচ্ছে কাইন্ড অফ অ্যাসফল্টটা তুমি যদি অনেক বেশি দাও তখন কি হবে বলতো, সেখানে ওই যে উপর থেকে তো লোড পড়তেছে, প্রেসার ক্রিয়েট হচ্ছে, অ্যাসফল্টটা কি করবে, আস্তে আস্তে উপরে উঠে যাবে, পোর্স দিয়ে উপরে উঠে যাবে। ওকে, তুমি দেখবে যে ব্লিডিংটা রাস্তার মাঝে দেখতে পাওয়া যায়, যে একেবারে হচ্ছে ওয়েট একটা সারফেস হয়। স্পেশালি হচ্ছে তুমি যদি হচ্ছে রাস্তার কোয়ালিটি ভালো না হয়, ব্লিডিং হবেই। আর ব্লিডিং হলে সে একা উঠে না, সে দেখবে যে হচ্ছে কিছু একেবারে হচ্ছে যে তোমার ফাইন পার্টিকেলস নিয়ে উপরে উঠে, আর বন্ডিং তো ভেঙেই ফেলতেছে, তাই না? সো ব্লিডিং হইতে হইতে আস্তে আস্তে কি দেখবে, যে পটহোল হয়ে যাচ্ছে। আমাদের রাস্তায় কিন্তু খুব কমন একটা সিনারিও কি, পটহোল হচ্ছে, তাই না? আর একটু একটু করে বন্ড ভাঙে, তারপর একবার ট্রিগার্ড হলেই দেখবা যে হচ্ছে বিশাল গর্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, সো আমি এই কথাগুলা যে বললাম সেগুলাই হচ্ছে এখানে আছে, তোমরা একটু পড়ে নিও। আমি আরেকবার একটু গো থ্রু করবো। স্টেবিলিটিটা কি বলছিলাম, যে স্টেবিলিটি মানে কি, তোমার পার্মানেন্ট ডিস্টোরশন আর আরেকটা কি, ডিফরমেশন। তো ডিস্টোরশনটা কি, এই দুটো ডিফারেন্স আছে কিছু? ধরো একটা বিমকে আমরা বেন্ড করলাম, এটা কি ডিফরমেশন, কারণ বিমটা হচ্ছে হয়তোবা আমি লোডটাকে সরায় নিলে আগের পজিশনে অনেকটা চলে যেতে পারবে, সো এটা কাইন্ড অফ হচ্ছে ডিফরমেশন। আমি লোড দিলাম, লোড সরাই নিলাম, সে আগের পরিবেশ যে আগের যে স্টেজটা আছে সেখানে সরে গেছে, সেটা হচ্ছে কি ডিফরমেশন। ডিস্টোরশনটা কি, কাইন্ড অফ পার্মানেন্ট ডিফরমেশনের মতো চিন্তা করতে পারো। তো স্টেবিলিটির মেইন কাজটা কি হবে এটা বুঝতে লাগবে, কেন? কারণ আমরা শেষে গিয়ে এই সবগুলা নিয়ে হচ্ছে ডিল করব। ওকে, মানে কোনটা কি, একেবারে একটা অপটিমাম সিচুয়েশনে আমাদের যাইতে হবে। সো আলটিমেটলি আমাদের প্রত্যেকটা জিনিস বোঝা লাগবে, স্টেবিলিটি কি, ডিউরেবিলিটি কি, তারপর কি ওয়ার্কেবিলিটি কি, ঠিক আছে? তো স্টেবিলিটি কথাটা কি বললাম, যে অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড কি ট্রাফিক লোডস উইদাউট ডিস্টরশন অর ডিফ্লেকশন, স্পেশালি এট হাই টেম্পারেচার। তার মানে তুমি বুঝতেছো ডিস্টরশন হবে না, ডিফরমেশন হবে না। তাহলে আমি কি করব বলো তো, কোন জিনিসটা দিয়ে আমি ডিস্টরশন ডিফরমেশনকে ইগনোর করতে পারি? এখানে প্রাইম ফ্যাক্টর কে, এনিওয়ান? অ্যাগ্রিগেট। ডিস্টরশন ডিফরমেশন যদি আমি রিডিউস করতে চাই, এখানে প্রাইম ফ্যাক্টরটা কে? অ্যাগ্রিগেট। আমি যদি এখানে যত বেশি ভিটামিন দিব সেটা তত বেশি কি হবে, ফ্লেক্সিবল হবে, ডিফর্ম করবে, তাই না? ভিটামিন যত বেশি দিব, আমি যদি স্টেবিলিটি যদি বাড়াইতে চাই ইউজুয়াল সেন্সে, আমি জাস্ট এখানে পুরোটা বলতেছি না, পরে আরো একটু দেখবা যে ঝামেলা আছে, সব জায়গায় ঝামেলা থাকে। স্টেবিলিটি যদি বাড়াইতে চাই আমার কি হবে, অ্যাগ্রিগেটটা ফার্স্ট অফ অল ভালো কোয়ালিটির হইতে হবে, অনেক হার্ড হইতে হবে, তাই না? যাতে হচ্ছে তোমার ওই চাকার যে ঘর্ষণ, ইম্প্যাক্ট লোড বা ডাইনামিক লোড যেটা পড়ে সেটাতে সে যাতে ভেঙে না যায়। আরেকটা জিনিস হচ্ছে আমি অনেক বেশি ভিটামিন দিতে পারবো না, ভিটামিন দিলে ডিফরমেশন হবে। তার মানে আমাকে ভিটামিনটা কম রাখতে হবে। ভিটামিনটা কি রাখতে হবে, কম রেঞ্জে রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে স্টেবিলিটি কন্ট্রোলের ওয়ে। ওকে, যেমন এখানে বলা হয়েছে কি, স্ট্রং, রাফ এন্ড ডেন্স গ্রেডেড কিউবিক্যাল এগ্রিগেট। কিউবিক্যাল এগ্রিগেট হচ্ছে সবচেয়ে স্ট্রং এগ্রিগেট, তাই তো? তারপর কি হচ্ছে, ডেন্স গ্রেডেড এগ্রিগেট, ভয়েড অনেক কম থাকতে হবে। ভয়েড থাকা মানে কি,
তোমার চাকা যদি যায় উপর দিয়ে কি হবে, ডিফরমেশন হবে। তার মানে কি ভয়েড কি থাকতে হবে, কম থাকতে হবে। ওকে, তারপর কি হচ্ছে আমাদের যদি আবার স্টেবিলিটির ক্ষেত্রে যে তোমাদের যেটা বললাম, অ্যাসফাল্ট কন্টেন্ট যদি অনেক বেশি হয় তাহলে কি সমস্যা হবে বলো তো? অ্যাসফাল্ট কন্টেন্ট যদি অনেক বেশি হয় কি প্রবলেম হবে? এটা তো একটা পানির মতো হয়ে যাবে, তাই না? একটা লুব্রিকেটিং এজেন্ট যেটাকে বলে, ভাসতে থাকবে, তখন তার স্টেবিলিটি থাকবে? স্টেবিলিটি কিন্তু থাকবে না। আচ্ছা, আর এই কথাগুলো বলছি ফ্লেক্সিবিলিটি ব্যাপার। ওয়ার্কেবিলিটিটা কি? ওয়ার্কেবিলিটিটা তোমরা অনেকবার পড়ছো, অনেকভাবে পড়ে আসছো। ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে ইউজফুল ইন্টারনাল ওয়ার্ক বলে এটাকে। এটা কি ইউজফুল ইন্টারনাল ওয়ার্ক? কিসের ইন্টারনাল ওয়ার্ক? যে তুমি যে ধরো সিমেন্টের ক্ষেত্রে চিন্তা করো বা কংক্রিটের ক্ষেত্রে চিন্তা করো, তুমি অনেকগুলা রিইনফোর্সমেন্ট, কনজেস্টেড রিইনফোর্সমেন্ট বারের ভিতর কি করতে চাও? সিমেন্টটাকে ঢুকাইতে চাও না, বা কংক্রিটটাকে ঢুকাইতে চাও না। এই যে এখানে যে কংক্রিটটাকে অনেক যেসব জায়গায় ঢুকতে পারতেছে না সেখানে ঢুকাচ্ছ কিভাবে? এক্সট্রা পানি অ্যাড করতেছো। এক্সট্রা পানিটা কেন বললাম বলো তো? কারণ আমাদের নর্মাল সেন্সে একটা জিনিস চিন্তা করো, যে কিছু পানি লাগে হচ্ছে কিসের জন্য? নর্মাল কনসিস্টেন্সির জন্য। কিসের জন্য লাগে? নর্মাল কনসিস্টেন্সির জন্য। সেটা তোমরা বের করো না, ল্যাবের মধ্যে বের করছিল না? এই পানিটা কিন্তু লাগবেই। কেন লাগবে? এটা হাইড্রেশনের জন্য লাগবে, এনার্জি গেইন করার জন্য। তোমার যে স্ট্রেংথ গেইন হয় সেটা কিভাবে হয়? ওই নর্মাল কনসিস্টেন্সির যে পানিটা সেটা দ্বারা হয়। এরপরে যে পানিটা দাও সেটা কিসের জন্য দাও? ওয়ার্কেবিলিটির জন্য, ইউজফুল ইন্টারনাল ওয়ার্ক। বাকি কাজটা সে কি করে? এই যে বিভিন্ন জায়গায় কংক্রিটকে নিয়ে যায়। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউজফুল কাজ। কেন ইউজফুল কাজ বলা হচ্ছে? কারণ অ্যাগ্রিগেট গুলাকে ভিজাতেও কিছু পানি ব্যয় হয়ে যায়, সেটা কিন্তু ইউজফুল না। তো সেটা কিন্তু ওয়ার্কেবল পানি না। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? সো আমার ইউজফুল এখানেও কিন্তু সেম। যদি কিছু বিটুমিন অ্যাগ্রিগেটের যে পোর্স আছে সেখানে ঢুকে যায়, সেটা কিন্তু ইউজফুল না। ইউজফুল কোনটা? যেটা ভয়েড গুলাকে ফিল আপ করতেছে বা অ্যাগ্রিগেট গুলাকে কোট করতেছে। ঠিক আছে? সো আমার এমন কিছুটা অ্যাগ্রিগেট এমন কিছুটা কি লাগবে? বিটুমিন লাগবে বা অ্যাগ্রিগেট লাগবে, এমন একটা কম্বিনেশন যাতে হচ্ছে সে প্রপার কি হয়, ওয়ার্কেবল হয়, সেগ্রিগেশন না হয়। ওয়ার্কেবল না হলে মেইন প্রবলেমটা কি হয় বলতো? সেগ্রিগেশন হয়। সেগ্রিগেশনটা কি বলতো? নন হোমোজেনাস মিক্সচার। বিভিন্ন জায়গায় দেখবে যে কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় যাই নাই। সো এটা তো খুব বাজে, তাই না? হনিকম স্ট্রাকচার দেখো না তোমরা? দেখবে যে কলাম যেসব খালি আছে বা বিম যেসব জায়গায় খালি আছে সেখানে হানিকম স্ট্রাকচার দেখো না? কিছু কিছু জায়গায় কি আছে? খালি। কিছু জায়গায় হচ্ছে তোমার অনেক বেশি অ্যাগ্রিগেট জমে আছে, কিছু জায়গায় পুরাটাই মানে কি সিমেন্ট, সিমেন্ট প্লাস মর্টার, যেটা সিমেন্ট পেস্ট, তাই না? সো এরকম সেগ্রিগেশন হয়। ওয়ার্কেবলের জন্য আমার কি লাগবে বলতো? তোমরা ইজিলি বুঝতেছো ওয়ার্কেবল কংক্রিট মানে কি কংক্রিট, বা ওয়ার্কেবল বিটুমিনের জন্য আমার অ্যাসফল্টের জন্য কি লাগবে, কি বেশি লাগবে? তোমার বেসিক সায়েন্সটা বুঝা লাগবে, কিন্তু কি লাগবে? না, আসা যাবে না, সত্যি আসা যাবে না, অনেক টাইম হয়ে গেছে। হুম, না অনেক টাইম হয়ে গেছে, এখন আর আসা যাবে না। আচ্ছা, ওয়ার্কেবল কংক্রিট মানে কি? অ্যাটেন্ডেন্স ভাই আমি 4টা হবে, শর্ট কোয়েশ্চেন করব, ওখান থেকে অ্যাটেন্ডেন্স পে করব। আচ্ছা, তোমাদের যেটা বলি, আমাদের হচ্ছে কিছু অ্যাসেসমেন্ট, মানে অন স্পট অ্যাসেসমেন্ট টাইপ হবে। 4টা কোয়েশ্চেন করব। সো সবাই একটু মনোযোগ দিও। 4-5টা যেটা আছে আমি জানি না এক্স্যাক্টলি। সো সেটা একটু ফোকাস করো, সেটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। ওকে, যদি অ্যাটেন্ডেন্স ডাবল ওয়েটেজ হয়, 2 নাম্বার থাকে বা 3 নাম্বার থাকে, সো যে যেটা পারবে সে অনুযায়ী হচ্ছে কাউন্ট হবে। ওকে, আচ্ছা। তো ওয়ার্কেবল কংক্রিটটা কি? ওয়ার্কেবল কংক্রিট দেখো, তোমাদের একটু আগে বলছিলাম স্টেবিলিটি মানে কি তোমরা একটু বুঝবা। স্টেবিলিটি যদি বাড়াতে চাই আমি অ্যাগ্রিগেটের কোয়ালিটি বাড়াবো। ওকে, স্টেবিলিটি যদি বাড়াতে চাই আমি অ্যাসফল্ট কন্টেন্টকে কম রাখার চেষ্টা করব। ওয়ার্কেবিলিটি বাড়াতে চাই আমি কি করতে হবে? অ্যাসফল্ট কন্টেন্টকে বাড়াইতে হবে। যত বেশি অ্যাসফল্ট কন্টেন্ট বাড়াবো আমার ওয়ার্কেবল হবে তত বেশি। দেখো এখানে একটা কন্ট্রাডিকশন এসে বসছে, তাই না? আমি কিন্তু এটাই বারবার বলতেছিলাম যে তোমাদের এখানে অনেক কিছু ডিল করা লাগবে, যেটা একটা একটা কন্ট্রাডিক্টরি। একটা বাড়াতে যাবা, আরেকটা একটা প্রবলেম সলভ করতে যাবা, আরেকটা সাইড এফেক্ট এসে পড়বে। ঠিক আছে? সো এরকম একটা ব্যাপার। এই যে দেখো, আমাদের যদি প্রপারলি তুমি ওয়ার্কেবল কনক্রিট না করতে পারো, এই যে এরকম কিছু প্রবলেম হয়। এই প্রবলেমগুলো কি তোমরা দেখছো রাস্তায়? রাস্তায় দেখছো বাম পাশের প্রবলেমটা স্পেশালি, এটাকে কি বলে বলো তো? রাটিং বলে। রাটিং মানে কি? ধরো হচ্ছে এই যে তুমি প্রপারলি হচ্ছে কি করো নাই, যে সে ফর এক্সাম্পল ভয়েড দাও নাই এখানে। ঠিক আছে, ভয়েড ভয়েড হচ্ছে দাও নাই, বা ভয়েড অনেক বেশি দিছো। সো ইন দ্যাট কেস কি হবে? বা অ্যাসফল্ট সিমেন্ট অনেক বেশি দিছো,
অ্যাসফাল্ট সিমেন্ট যদি বেশি দাও সেটা কি ওই যে ফ্লেক্সিবল, বেশি ফ্লেক্সিবল হয়ে গেল না? ওর তো সেই স্ট্যাবিলিটিটা থাকবে না, থাকবে। তখন কি হবে, উপর দিয়ে যদি চাকা যায়, তো রাস্তা যদি দেখো, রাস্তার মধ্যে দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে লেন যদি থাকে হাইওয়েতে, তখন প্রবলেমটা হয়। স্পেশালি কি প্রবলেমটা হয়, লেন থাকা মানে কি সবসময় তুমি চাবা কি একটা লেনের মাঝ বরাবর যাইতে, তাই না? তো দুইটা চাকা দেখবা যে হচ্ছে এরকম একদম মার্ক হয়ে গেছে। বুঝতে পারছো কাহিনীটা, বুঝছো? তো এরকম একটা ব্যাপার হয়। তখন দেখা যায় যে ওই চাকা বরাবর রাটিং হয়ে গেছে। কেন? বারবার রিপিটেটিভ লোড যাচ্ছে, তার তো একটা ফ্যাটিক হচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে, কন্টিনিউয়াসলি ফ্যাটিক হচ্ছে না? সে বারবার এটার উপর লোড যাচ্ছে। সো লোড যাওয়ার পর দেখবে যে এরকম মার্ক হয়ে যাচ্ছে। একটা হচ্ছে রাস্তার কোয়ালিটির জন্য হয়, আর একটা হচ্ছে রিপিটেটিভ লোড যাচ্ছে সেটার জন্য হয়। সো তুমি যদি অ্যাসফাল্ট সিমেন্ট এখানে অনেক বেশি দাও, এই রাটিংটা হবেই। তারপর হচ্ছে ব্লিডিং তো হবেই। ব্লিডিং মানে কি, যে উপরের সার্ফেসে দেখবে যে অ্যাসফাল্ট এসে পড়তেছে। শপিংটা কি, শপিংটা হচ্ছে কাইন্ড অফ এরকমই রাটিং এর মতো, বাট এটা হচ্ছে ওয়েভ লাইক স্ট্রাকচার। তোমার হচ্ছে ও তো স্টেবল না। ও কি করবে, দেখবা যে একটা চাকা আসলে, তুমি ধরো হচ্ছে বিছানায় কাপড়ের কথা চিন্তা করো, ঠিক আছে? তোমরা যখন বিছানা কাপড় বা বিছানায় বসো, তো এটা একটু সরে যায় না, বিছানা চাদরটা সরে যায় না? কেন সরে যায়? কারণ সে স্টেবল না, তাকে তুমি প্রপারলি আটকায় রাখো নাই। সো এরকম শোবিং টাইপ হচ্ছে কি ওয়েভ লাইক কিছু স্ট্রাকচার হয়ে যায়, উপরের মধ্যে কি হয়ে যায়, ওয়েভের মতো হয়ে যায় আর কি। আর যদি অ্যাসফাল্ট আবার অনেক কম দাও, তখন কি প্রবলেম হবে বলো তো? অ্যাসফাল্ট কম দাও মানে কি, তুমি কোনো কি দিচ্ছ না, অ্যাসফাল্ট দিচ্ছ না, তখন হবে অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেটের মাঝে যে বন্ডিংটা লাগতো, তাদের মধ্যে যে একটা ফ্লেক্সিবল ব্যাপার ছিল। অ্যাসফাল্ট দেখো, তুমি একটা জিনিস দেখো, অ্যাসফাল্ট অনেক শক্ত কিন্তু, তাই না? তার মানে তুমি যদি ভাবো যে শুধু অ্যাসফাল্ট দিয়ে হচ্ছে রাস্তা করে ফেলবা, উপর দিয়ে হচ্ছে তোমার গাড়ি চলতে থাকবে, তাহলে কি হবে? অ্যাসফাল্ট কি ভাঙবে নাকি অ্যাসফাল্টটা স্ট্রং থাকবে বলো তো? কি, তুমি তো অনেক স্ট্রং করতেছো। স্ট্রং করার রিকোয়ারমেন্ট কি, অনেক ভালো এগ্রিগেট দেওয়া। তুমি অনেক ভালো এগ্রিগেট দিলা, অনেক ভালো কোয়ালিটির, অনেক ভালো গ্রেডের এগ্রিগেট দিলা, কিন্তু কোনো ভিটামিন দিলা না, তখন কি ভাঙবে? ভাঙার টেন্ডেন্সি বেশি হবে না কম হবে? বেশি হবে। কেন বেশি হবে? কারণ ওদের মধ্যে একটা ফ্রিকশন হবে না কন্টিনিউয়াসলি, তাই না? তুমি ওইটা কি করতেছো, ভিতরে অ্যাসফাল্ট দিয়ে রোধ করতেছো, তাই না? সো এই কারণে দেখবা যে হচ্ছে অনেক বেশি হচ্ছে তুমি যদি মানে কি বলে, সরি, অনেক কম হচ্ছে যদি অ্যাসফাল্ট সিমেন্ট দাও, দ্যাট কেস কি হবে, সেটাও ভেঙে যাবে, ক্র্যাক দেখা দিবে। বুঝতে পারছো? সো টু লিটল অ্যাসফাল্টও ভালো না, টু হাই অ্যাসফাল্ট কন্টেন্টও ভালো না। ওকে, আচ্ছা। তো স্কিড রেজিস্ট্যান্সের কথা আমি অলরেডি বলছি, যে আমাদের অ্যাগ্রিগেট গুলা, এখানেও অ্যাগ্রিগেটের গ্রেডেডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাগ্রিগেটটা অনেক ভালো কোয়ালিটির হতে হবে, ভালো গ্রেডের হতে হবে, যাতে কোনো পলিশড না হয়, রাউন্ড শেপের না হয়, সেটা আমরা একটু দেখবো। যত বেশি রাফ শেপ হয় তত বেশি আমাদের জন্য এই ক্ষেত্রে ভালো। তোমাদের মনে হতে পারে রাস্তা তো অনেক স্মুথ, তাই না? মানে রাস্তা যারা গাড়ি চালাও বা হচ্ছে যারা বাইক চালাও, এই রাস্তা অনেক স্মুথ। এই রাস্তায় স্মুথ কথাটা একটা নির্দিষ্ট লিমিট আছে। রাস্তা অনেক স্মুথ হলে আবার কিন্তু খারাপ। এটার প্রপার কি থাকতে হবে, ফ্রিকশন থাকতে হবে। ওকে, সো যেসব রাস্তা দেখবে যে অনেক বেশি তোমার লাইক মানে একেবারে স্মুথ দেখাচ্ছে, ঠিক আছে, চকচক করতেছে, সেটা আবার কিন্তু রাস্তার জন্য কিন্তু খারাপ। রাস্তা একটু রাফ টেক্সচার ওয়ালা থাকতে হয়। সেটা দেখবে যে তোমার স্পেশালি যেসব জায়গায় হচ্ছে তোমার রেসিং হয়, দেখছো কিরকম রাফ টেক্সচার থাকে। কেন থাকে? কারণ ব্রেক করলে যাতে, রাফ বলতে আবার এরকম রাফ না যে উঁচু নিচু থাকবে, ওইটা দিয়ে রাফ করা যাবে না। তোমার কি করতে হবে, অ্যাগ্রিগেট গুলা একেবারে অনেক ফাইন করে, সেগুলা হচ্ছে সেগুলার মাঝে হচ্ছে তোমার রাফনেস টানতে হবে। সো অনেক সূক্ষ্ম ব্যাপার কিন্তু এগুলা, ঠিক আছে? তুমি যদি বড় ডিজাইন করতে চাও, স্পেশালি রেসিং ট্র্যাক ডিজাইন করা হচ্ছে সবচেয়ে টাফেস্ট একটা জিনিস, তাই না? সো এখানে হচ্ছে তোমার কি লাগে, স্লোপটা একদম প্রপারলি হইতে হয়, নাইলে অ্যাক্সিডেন্ট হবেই। একজন একটা রাস্তায় ড্রাইভারের জন্য যত না অ্যাক্সিডেন্ট হয়, স্পেশালি পাহাড়ের কথা চিন্তা করতে পারো, রেসিং ট্র্যাকের কথা চিন্তা করতে পারো, ইম্পর্টেন্ট রাস্তা, তার থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারদের ফল্টের জন্য। ইঞ্জিনিয়ারের ফল্টের জন্য অনেক রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাকির মাঝে কোনো রকমের কি নাই, তোমরা পড়ে আসো না এগুলা? এক্সট্রা স্লোপ লাগে না, সেই স্লোপটাকে কি বলা হয়, ব্যাংকিং বলা হয়, তাই না? সো সেটা আছে, কয়টা রাস্তায় আছে? নাই কিন্তু। আবার ধরো হচ্ছে আমাদের বাগগুলাতে দেখবা যে হচ্ছে কি আছে, এখানে এখানে গাছ পড়ে আছে। এখানে গাছ থাকা মানে কি, তুমি আশেপাশে দেখতে পাচ্ছ, তুমি বাদ নিচ্ছ, বাট ওই দিকে থেকে কি আসছে তুমি কিন্তু দেখতেছো না। কি কিসের উপর বিশ্বাস করতেছো? কেউ যদি তোমাকে এখানে একটা হর্ন দেয়, সেটাতে তুমি বুঝতেছো যে একটা গাড়ি আসতেছে। আমাদের বাংলাদেশের মানুষের ট্রাস্ট কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু সবাইকে ট্রাস্ট করি, তাই না? তুমি রাস্তার মধ্যে যাও, দেখো যে একটা একটা রিক্সাওয়ালা তোমার একটা বাসের সামনে চাকা চাকা দিয়ে দিচ্ছে। সে হচ্ছে ইন্টারসেকশন ক্রস করবে, রিক্সাওয়ালা ভাবতেছে যে বাসের সামনে দেয়, বাস তো থামায় দিবে না? একটা বাইক, যারা বাইকে চড়ো, পাঠাও বা উপারে চড়ো, দেখবে যে হচ্ছে তারা যে এমন ভাবে হচ্ছে এক লেন থেকে আরেক লেনে যাচ্ছে, মিরর পিছনে ব্যাক মিরর যেটা আছে, কেউ কয়জন দেখে?
ভাঙা, বেশিরভাগই কিন্তু ভাঙা। তারা এমন ভাবে যাচ্ছে, বিশ্বাস করতেছে যে আমার পিছনের জন্য এমনি মারবে না, ভালো মানুষ সবাই, তাই না? বাংলাদেশের মানুষ চলতেছে কিন্তু পুরা বিশ্বাসের উপর, আর কিছু না। রাস্তার মধ্যে স্পেশালি তুমি চিন্তা করো, একটা লেন থেকে তুমি একটা লেনে 80 কিলোমিটার 60 কিলোমিটার স্পিডে মুভ করতেছো, পিছন থেকে গাড়ি এসে তোমাকে মারতেছে না, এটা কিভাবে হয়? তুমি কোনো মানে ওই যে ইন্ডিকেটর দেওয়া লাগে না যে তুমি ডান পাশে যাচ্ছ, ডান লেনে যাচ্ছ, বাম লেনে যাচ্ছ? ইভেন মাইক্রোবাস যেগুলো আছে, প্রাইভেট কার যারা আছে, তারাও ইন্ডিকেটর ইউজ করে না। খুব রিয়ালি হাত হাত তো আছে আমাদের, তাই না? এদিকে হাত আছে, এদিকে হাত আছে। আমি রাস্তা পার হলে তো এইভাবে, সো হাত আছে আমাদের, সমস্যা নেই। আচ্ছা, তারপর কি ডিউরেবিলিটি? ডিউরেবিলিটিটা কি? ডিউরেবিলিটিটা কি বলতো? এখানে একটু ব্যাপার আছে। ডিউরেবিলিটিটা হচ্ছে কাইন্ড অফ ওয়েদার রেজিস্ট্যান্সের কথা চিন্তা করতে পারো। আমাদের এখানে ওয়েদারে অনেক ইম্প্যাক্ট থাকে, তাই না? পানি জমতেছে, পানি যাচ্ছে, তারপর হচ্ছে স্পেশালি শীত প্রধান দেশে ফ্রিজ এন্ড থ এফেক্ট। ঠিক আছে, পানি একবার কি করতেছে, জমতেছে। জমলে কি হবে, ভলিউম এক্সপ্যানশন হবে, তাই না? তখন একটা কি আসবে, প্রেসার হবে। আবার পানি যখন জমা থেকে পানি হয়ে যাচ্ছে, বরফ থেকে পানি হয়ে যাচ্ছে, তখন আবার কি হচ্ছে, প্রেসারটা রিলিজ হচ্ছে। এই যে কন্টিনিউয়াস প্রেসার বাড়তেছে, রিলিজ হচ্ছে, এটার জন্য একটা ক্র্যাক দেখা দিবে না? প্রেসার ক্রিয়েট হবে না, তার মধ্যে পুশ ক্রিয়েট হবে না? সো এইটাকে রেজিস্ট করার জন্য আমার কি লাগবে তুমি বুঝো। তাহলে ডিউরেবিলিটি রেজিস্ট করার জন্য আমার কি লাগবে? ফার্স্ট থিং কি বলো? ফার্স্ট থিং হচ্ছে, এই যে ডিউরেবল করার জন্য আমার অ্যাসফাল্ট কোটিংটা অনেক হায়ার হইতে হবে। অনেক বেশি অ্যাসফাল্ট কন্টেন্ট দিলে অনেক ভালো ডিউরেবল হবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। সো এটা আবার স্টেবিলিটির উল্টা না, ইনভার্সলি প্রপোর্শনাল না। আমি যদি অ্যাসফাল্ট সিমেন্ট বেশি দেই, সে তত ফ্লেক্সিবল হবে, তাই না? এন্ড ফ্লেক্সিবিলিটি বাড়লে হচ্ছে ডিউরেবিলিটি বাড়বেই, কিন্তু স্টেবিলিটি আবার কিন্তু কমে যাবে। সো স্টেবিলিটি আর ডিউরেবিলিটি কাইন্ড অফ ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। বুঝতে পারছো? আবার কি লাগবে আমার? ভয়েড লাগবে না। ভয়েড কেন লাগবে? এয়ার পকেট যদি না থাকে, তাহলে যদি ওই এক্সট্রা যে বিটুমিনটা আছে, সেটা কি করবে, তোমার হচ্ছে আস্তে আস্তে কি করবে, উপরে উঠে যেতে থাকবে, তাই না? এয়ার পকেট থাকলে সেখানে হয়তো বা সে মানে প্রেসার পাইলে রিলিজ হয়ে ওখানে বসে থাকতে পারবে। কিন্তু যদি তুমি তাকে ভয়েড না দাও, এক্সট্রা অ্যাসফল্ট সিমেন্ট যদি থাকে, তখন কি করবে? তার তো আর বের হওয়ার জায়গা নাই, প্রেসার রিলিজ করার কোনো জায়গা নাই, সে কি করবে, উপরে উঠে যাবে। উপরে উঠে কি করবে, অ্যাগ্রিগেটকে সহ অনেক সময় স্প্লিটিং করে উপরে উঠে যায়। কারণ এত প্রেসার পড়ে, প্রেসার পড়তেছে না, দেখবা যে রাস্তা তুমি তো দেখতে পারো না, বা ডিফরমেশন যদি হয় ফ্লেক্সিবল পেমেন্টে এরকম ডিফরমেশন হয়ে যায় যে জায়গাতে চাকা যায়। সো অনেক প্রেসার কিন্তু পড়ে, ঠিক আছে? সো এই প্রেসার পড়লে ওই যে ইন্টার পার্টিকেল যে বন্ডিংটা আছে, সেটা মাঝে অনেক প্রেসার ক্রিয়েট হয় অ্যাসফাল্ট সিমেন্টে, সে কি করে, স্প্লিট করে বের হয়ে যায়, ছোট ছোট পার্টিকেল সহ বের হয়ে যায়। ওকে, আচ্ছা। শিপিং এর কথা বলছি, ভিতরে পানি যদি থাকে, এই জন্য আমাদের দেখবা যে রাস্তার মধ্যে এটা একটু খুব কমন একটা জিনিস, যে আমরা রাস্তার মধ্যে কি করি বলতো? রাস্তায় যখন মানে অ্যাগ্রিগেট গুলো স্টপ পাইল হিসেবে করা থাকে না, অনেক বেশি অ্যাগ্রিগেট নেওয়া হয়, অ্যাগ্রিগেট নিয়ে আমরা এটাকে কি করি বলো? ভিটামিন দিয়ে দিই, ওখানে ডার্ট পড়ে থাকে, নোংরা হয়ে থাকে, আমরা সেটাকে ক্লিন করি। অ্যাগ্রিগেট আবার কিসের জিনিস, বাইরে পড়ে থাকে, এটা ক্লিন করার দরকার আছে? এ তো রাস্তায় যাবে, রাস্তার জিনিস আবার ক্লিন করার দরকার আছে বলো? রাস্তাই তো বানাবা, এটা তো আর বাসায় নিয়ে আসতেছো না। সো অবশ্যই ক্লিন করতে হবে, ডার্ট থাকলে কখনো বন্ডিং হবে না। আমরা ভালো কোয়ালিটির এগ্রিগেট ইউজ করি, ভালো কোয়ালিটির ভিটামিন ইউজ করি, কোনো লাভ নাই যদি না তুমি এগ্রিগেটটা প্রপারলি ক্লিন না করো এন্ড ড্রাই না করো। ক্লিন করে ড্রাই করে তারপর মিক্স ডিজাইনটা করতে হবে, এন্ড হাই টেম্পারেচারে মিক্স ডিজাইন করতে হবে। কেন বলো তো? আদারওয়াইজ সেই বন্ডিংটা তুমি কিন্তু পাবা না, বন্ডিং কিন্তু পাবা না। সো বন্ডিং পাইতে হলে অবশ্যই তোমাকে এটাকে ক্লিন করতে হবে, ড্রাই করতে হবে। ব্লিডিংটা বলছি, ব্লিডিং যদি এক্সেস অ্যামাউন্ট অফ এক্সপাল কন্টেন্ট থাকে, তখন ব্লিডিং হবেই। ওকে, স্পেশালি তুমি যদি এক্সেস এক্সপাল দাও, বাট ভয়েড অনেক কম দাও। ভয়েড থাকলে আবার সে ওইখানে গিয়ে বসে থাকতে পারবে, ঠিক আছে? ভয়েডও কম দিলা, অ্যাসফাল্টও বেশি দিলা, তখন ব্লিডিং হবে। ওকে, আচ্ছা। ফ্যাটিক ক্র্যাকিংটা আমি অলরেডি বলছি, যে বারবার রিপিটেটিভ লোড পড়লে এই ক্র্যাকিংটা দেখা দেয়। আর থার্মাল ক্র্যাকিং এর কথা বলা হয়েছে। আপাতত হচ্ছে এইটা হচ্ছে তোমাদের বেসিক, আমাদের কি সব ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা ডিজাইনটা করি। ওকে, সো তোমরা একটু দেখো সবাই, এটা দেখো তো স্ক্যান করতে পারো কিনা।
ফোনের চার্জ শেষ, একদমই নেই। তোমার কি মানে কি ফোন? হুম, এখানে চার্জ দাও, চার্জ দিয়ে পরে এগুলো অ্যান্সার করো। সবাই কি পেয়েছো? অ্যাক্সেস পেয়েছো? অ্যাক্সেস পাও নাই মানে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না? নেট না থাকলে একটু কাইন্ডলি হটস্পট নিতে হবে পাশে থেকে। সরি বুঝি নাই। স্টুডেন্ট আইডিটা লেখো, সবাই স্টুডেন্ট আইডিটা লেখো নেমে জায়গা। আচ্ছা পরের বার থেকে স্টুডেন্ট আইডি লেখো, এবার নাম লেখো। বুঝিনি, আরেকবার ঢুকতে পারবা? আরেকবার ঢোকার ট্রাই করুন তাহলে। ওকে সমস্যা নাই, তোমরা তোমরা কি পারতেছো না? কেউ কি অ্যাক্সেস পেয়েছো? তাহলে তোমরা নামের উপর ট্যাপ করে যদি এডিট করতে হয় তাহলে একটু স্টুডেন্ট আইডিটা লিখে ফেলো সবার। তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখান থেকে হবে তো, তুমি চার্জ দিতে দিতে এখানেই করতে পারো। ফ্রি জিনিস কিছুই ভালো না তাই না? আচ্ছা, ফ্রি জিনিস বলতে এটা পাওয়ার পয়েন্টের অ্যাডিং দেখছিলাম, সো ভাবছিলাম ভালো কাজে দিবে। সো খুব একটা ভালো না, অনেক কিছু করা লাগে। কারণ আমি পরে কোয়েশ্চেনগুলো দিলেও দেখা যায় যে এই কোয়েশ্চেনটা আসতে থাকে, তারপর ওইটাকে আবার হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করা লাগে। সো ভালোই ঝামেলা আছে। আবার যদি তুমি টাকা পয়সা দাও তাহলে কিন্তু ওরা ঠিক করে দেবে সবকিছু। $83 পার মান্থ দিতে হবে। আচ্ছা যাদের হয়েছে হয়েছে, সমস্যা নাই। আমি আমি হচ্ছে আপাতত তোমাদের কাছে জাস্ট ইয়াটা নিতে যাচ্ছি। এখানে কি বলছে যে সমস্যা নেই, সমস্যা নেই, আমি নিব, কোনোভাবে রেসপন্স নিব, প্রবলেম নেই। আচ্ছা এখন যেটা বলছে যে আমাদের এখানে কোয়েশ্চেনটা কি ছিল, যদি টু মাচ অ্যাসফাল্ট সিমেন্ট থাকে তাহলে সেটা স্টেবিলিটিতে কি ইমপ্যাক্ট করবে, তাই না? হোয়াট এফেক্ট ডাজ টু মাচ অ্যাসফাল্ট সিমেন্ট হ্যাভ অন মিক্স স্টেবিলিটি? কি তোমাদের অ্যান্সার কি ছিল? কি হবে বলো তো? অনেক বেশি থাকলে আমরা পড়ছিলাম না, যদি তোমার অ্যাসফাল্ট সিমেন্ট অনেক বেশি থাকে তখন ইন দ্যাট কেস কি প্রবলেম হবে? এটা কি হয়ে যাবে? লুব্রিকেটিং এজেন্ট টাইপ হয়ে যাবে। আমি যদি তোমাদের একটু দেখাই এই জিনিসটা আমরা পড়বো যে স্টেবিলিটি ভার্সেস অ্যাসফাল্ট কন্টেন্টের যে সম্পর্কটা, জাস্ট এইখানে আমি যদি একটু দেখাই যে এইদিকে যদি স্টেবিলিটি হয় আর এইদিকে যদি অ্যাসফাল্ট কন্টেন্ট হয় তাহলে প্রথম অবস্থায় তুমি অ্যাসফাল্ট কন্টেন্ট বাড়ালে স্টেবিলিটি বাড়বে, একেবারে জেনুইনলি যদি বলো। তারপর হচ্ছে তুমি যদি নামাও মানে আরো অ্যাসফাল্ট কন্টেন্ট যদি বাড়াও তখন দেখবে স্টেবিলিটি কমে যাচ্ছে। যে পার্টটা আমরা বলতেছিলাম যে অ্যাসফাল্ট কন্টেন্ট যদি অনেক বেশি বাড়াও তাহলে স্টেবিলিটি কি হবে? কমে যাবে। এটা বলা হচ্ছিল না বারবার অ্যাসফাল্ট কন্টেন্ট যদি বাড়ানো হয়, কিন্তু আমরা কিন্তু বলতেছিলাম শুধু এই পার্টটা। এখানে যেটা বলা হচ্ছিল সেটা কোনটা বলা হচ্ছিল, যে রিকোয়ার্ড অ্যাসফাল্ট, কথাটা এরকম হবে যে রিকোয়ার্ড অ্যাসফাল্ট কন্টেন্ট থেকে বা অপটিমাম অ্যাসফাল্ট কন্টেন্ট থেকে তুমি যদি আরো বেশি কন্টেন্ট অ্যাসফাল্ট কন্টেন্ট বাড়াও তখন স্টেবিলিটি কি করবে? রিডিউস হতে থাকবে। কারণ কি হবে তখন? সে কাইন্ড অফ কি হবে, একটা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেটিং এজেন্ট মানে কি, তোমার অ্যাসফাল্ট যদি ধরো, অ্যাসফাল্টটা কোথায় জমে? এই ভয়েড গুলোর মধ্যে জমে না? অ্যাসফাল্টের কাজ কি, কোথায় গিয়ে করা? ভয়েড গুলোর মধ্যে জমা। সে কি করবে? অ্যাগ্রিগেট গুলাকে কোটিং করবে, চারপাশ দিয়ে কি করবে? অ্যাগ্রিগেট গুলাকে
কোটিং করতে থাকবে, কন্টিনিউয়াসলি কি করবে, কোটিং করবে। এখন তুমি অ্যাসফাল্ট এত বেশি দিলা, এরপরে সে কি করবে, সলিড গুলাকে পুশ করা শুরু করবে। পুশ এজেন্ট হচ্ছে তারা বাইরে চলে যাবে, কারণ সেই অ্যাসফাল্টটা এখন তখন একটা সমুদ্রের মতো হবে বা নদীর মতো হবে, সেখানে কিছু বোর্ডে হচ্ছে অ্যাগ্রিগেট থাকবে, বুঝতে পারছো? লুব্রিকেটিং এজেন্ট সে আরো পুশ করে এগুলোকে দূরে সরায় দিবে, তাহলে কি ভয়েড অনেক বেড়ে গেল, তাদের মাঝে যে ইন্টারলকিংটা ছিল সেটা কমে গেল, বুঝতে পারছো? সো তখন আলটিমেটলি স্টেবিলিটিটা রিডিউস হওয়া শুরু করবে। সো যেটা অপটিমাম অ্যাসফাল্ট, তার আগ পর্যন্ত তুমি দেওয়া মানে হচ্ছে তাকে কোট করতেছো, বাইন্ড করতেছো, বাইন্ড লাগবে না। যদি তুমি কিছু ফাইন পার্টিকেল বা কি বলে কোর্স পার্টিকেলকে জাস্ট এমনি রেখে দাও, তাদের মধ্যে কোনো বন্ডিং আছে নাই, কিন্তু তারা একটা একটাকে দূরে সরে যাবে। বাট তুমি এটাকে বাইন্ড করলা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, স্ট্রং করলা, তারপরেও যদি অ্যাসফাল্ট দাও তখন দেখবে যে এটা রিডিউস হচ্ছে। ওকে, সো সেটাই হচ্ছে এখানকার কাহিনীটা। দেখো তোমাদের আমরা আজকে 6টার মতো গ্রাফ করাবো। এই গ্রাফটা মাথায় রাখবা। এই গ্রাফটা হচ্ছে ফার্স্ট অফ অল সম্ভবত কুইজে আসবে, সম্ভবত, আমি আমি জানি না কোয়েশ্চন কে করবে, এটা একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে এটা ফ্রি টিকেট, তোমাদের ইজি নাম্বার দেওয়ার জন্য এই কোয়েশ্চনটা করা হয় মোস্ট অফ দ্য টাইমে, ঠিক আছে? যদি তোমাদের টিচার মানে চায় এই নাম্বারটা দিয়ে দেয়, কেন দিচ্ছে, ঠিক আছে, অন্যগুলাতে যাতে ওভারকাম হয়। আরেকটা জিনিস হচ্ছে যে চাকরির পরীক্ষা খুবই কমন একটা কোয়েশ্চেন, এই 6টা গ্রাফ এক্সপ্লেনেশন চাচ্ছে, ভাইভাতে চাচ্ছে, এক্সপ্লেনেশন চাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো তুমি পুরা কোর্সে যা করতেছো, মানে এই বিটুমিন অ্যাগ্রিগেট, এই এতগুলা লেকচার পড়ে এসে এখানে আসছো, সবগুলার কম্বিনেশন, সবগুলার সামারি কিন্তু এখানে, ঠিক আছে? সো তুমি যদি সে মাস্টার্সে যখন এক্সাম দিবা, মাস্টার্সে ভাইভা হয় না বইটা, সো খুবই কমন কোয়েশ্চেন তোমাকে মার্শাল মিক্স ডিজাইন থেকে কোয়েশ্চেন করা হবে। খুবই কমন জিনিস হচ্ছে তোমাকে এই 6টা গ্রাফ করতে দেওয়া হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে খুবই কমন। সো একটু মনোযোগ দিয়ে পড়বা, অনেক কিছু ইজিলি বুঝতে পারবা আর কি, যারা স্পেশালি ট্রান্সপোর্টের আর কি, ঠিক আছে? আর বাংলাদেশে ট্রান্সপোর্ট স্ট্রাকচার বলে কিছু নাই, ঠিক আছে? তুমি যেখানে যাও তোমাকে কমন কিছু কাজ করতেই হবে। এন্ড বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যে অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছ, তোমাকে খালি জাস্ট হচ্ছে ডিল করতে হবে, ডিলিং উইথ পিপল, ঠিক আছে? তুমি সিটি কর্পোরেশন জব করবা, তুমি ওয়াসাতে জব করবা, তুমি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে জব করবা, তোমাকে সব ধরনের কাজই করতে হবে। তোমাকে এনভায়রনমেন্ট ডিজাইন করতে হবে, তোমাকে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতে হবে। তুমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছ, তুমি কিন্তু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছ না, বা তুমি হচ্ছে সে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছ না। কিন্তু তুমি পরে যখন স্পেশালাইজেশন করবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা, তারপর তুমি তোমার ফিল্ড সিলেক্ট হয়ে যাবে। বাট তার আগ পর্যন্ত তুমি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, তোমার ট্যাগ কিন্তু তোমার সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে সিভিল ইঞ্জিনিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আসল পারে ঢুকলাম, মার্শাল মিক্স ডিজাইন। ওকে, সো মার্শাল মিক্স ডিজাইনটা কি? ডেফিনেটলি এখন একটা জিনিস তোমরা সবাই বুঝো মোটামুটি, ওয়ার জিনিসটা হচ্ছে বেসিক্যালি সব ইনোভেশনের কি বলে প্রাইম হচ্ছে স্পার্কিং, যেটা দেয় যে কোনো ইনোভেশন করতে হলে আমাদের মানুষকে হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে যেতে হয়, সার্ভাইভাল কন্ডিশনে যেতে হয়, তাই না? দেখবে যে হচ্ছে মিলিটারি ইকুইপমেন্ট বা মিলিটারি টেকনোলজি এখন আমাদের থেকে অ্যাটলিস্ট 20 ইয়ার্স অ্যাহেড, সেগুলো কিন্তু রিভিল হয় না, মোস্ট কেউ কিন্তু রিভিল করে না। সো ওয়ার এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে তোমাকে ইনোভেট করতে কি করে, তোমাকে কন্টিনিউয়াসলি পুশ করে, কারণ তোমার এখানে সার্ভাইভাল ইনস্টিংক্টের ব্যাপার আছে, এটা তুমি বাঁচবা ওর মরবা। সো এই জিনিসগুলা, এই যে বলতেছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউএস আর্মি ক্রপসটা কাইন্ড অফ তুমি একটা রানওয়ে বানানোর জন্য বা তাদের জন্য হচ্ছে তাদের আর্মিদের জন্য হচ্ছে কিছু কাজ করার জন্য, তখন তোমার কি করলো, এই মার্শাল মিক্স ডিজাইনটা করলো। রাস্তা যখন মিক্স ডিজাইনে করা লাগবে, তার আগ পর্যন্ত ধরো হচ্ছে ব্রিক মেশনারি ছিল ভালো, ঠিক আছে, বা হচ্ছে আরেকটু পাথর দিয়ে রাস্তা করতো, রোমানরা দেখবা যে অনেক ভালো ভালো রাস্তা করছে, তোমরা এগুলো জানো তাই না? একটু একটু তোমাদের একটা কোর্সের পার্ট হচ্ছে মনে হয় যে ওল্ড টাইপ রাস্তার কিছু ডিজাইন করানো হয়, তাই না? ওই আমি ভুলে গেছি নামগুলো, আমি ওই ওই তখনই পড়ছিলাম, তখনও টার্ম ফাইনাল স্কিপ করছিলাম, এখনো আমার কিছু মনে নাই, ঠিক আছে? ওই পার্টটা আমি পুরাটাই স্কিপ করছিলাম, ঠিক আছে, ভাগ্যক্রমে বেঁচে গেছি। আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে মার্শাল মিক্স ডিজাইনের ক্ষেত্রে দেখো আমরা কয়েকটা জিনিস এখানে আমি একদম লাল করে দিছি, এই পয়েন্টগুলো একটু ভালো করে বুঝবা। আমাদের ক্রাইটেরিয়া গুলো হচ্ছে শুধুমাত্র হট মিক্স অ্যাসফাল্ট পেভিং মিক্সচারের ক্ষেত্রে, তার মানে আমরা যখন মিক্স করব, কম্প্যাকশন করব, ঠিক আছে, বা হচ্ছে মিক্স করব, দুইটা জিনিস, একটা কম্প্যাক্ট করার টেম্পারেচার আলাদা, মিক্স ডিজাইনের টেম্পারেচার কিন্তু আলাদা। সো এই টাইমে হচ্ছে এটা কি হতে হবে, হট মিক্স অ্যাসফাল্ট হতে হবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে আমরা যে গ্রেডিংটা ইউজ করব, সেই গ্রেডিংটা কি বলতো,
পেনিট্রেশন গ্রেডটা মনে আছে? 60 থেকে 70, তাই না? 30 40, সো এই গ্রেডিংটা মনে আছে না? পেনিট্রেশনের জন্য আমরা গ্রেডিং করছি। আর কোনো গ্রেডিং সিস্টেম আছে নাকি একটাই গ্রেডিং আছে? পারফরম্যান্স গ্রেড, ভিটামিন আছে, আরো আরো গ্রেডিং আছে, ভিসকোসিটি গ্রেড আছে। সো আমাদের গ্রেডিং কিন্তু অনেক ধরনের আছে। সো এর মধ্যে আমরা কোনটা ইউজ করবো বলতো? পেনিট্রেশন গ্রেড ইউজ করব। আচ্ছা, পরে আরেকটা জিনিস বলছে, আমরা যে অ্যাগ্রিগেট গুলা ইউজ করব সেই অ্যাগ্রিগেট গুলা কি হবে? ডেন্স অর ফাইন গ্রেডেড অ্যাগ্রিগেট হবে। ওকে, তার মানে আমাদের দেখো, ফার্স্ট থিং হচ্ছে হট মিক্স অ্যাসফল্ট হবে, তার মানে এটা আমরা টেম্পারেচারে কন্ট্রোল করতে পারবো। সেকেন্ড থিং হচ্ছে পেনিট্রেশন গ্রেড হবে, আমাদের জানতে হবে কোন গ্রেডে ভিটামিন ইউজ করতেছি বা অ্যাসফল্ট ইউজ করতেছি। থার্ড হচ্ছে অ্যাগ্রিগেট যেটা ইউজ করব সেটা কি হইতে হবে? ডেন্স অর ফাইন গ্রেডেড। এই যে ডেন্স বা ফাইন গ্রেডেড, সেটার জন্য আমাদের একটা কিছু লাগবে, সেটাও আমরা দেখবো যে কিভাবে ডেন্স বা ফাইন গ্রেডেড অ্যাগ্রিগেটটা বের করতে হয়। এন্ড ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই মডিফাইড মার্শাল মেথড না হলে এটার ম্যাক্সিমাম লিমিট কত হবে? 25 মিলিমিটার। অ্যাগ্রিগেট গুলোর ম্যাক্সিমাম সাইজ কত হবে? 25 মিলিমিটার হবে। সো এই চারটা কন্ডিশন যদি হয় তাহলে আমি মার্শাল মেথড অফ মিক্স ডিজাইন আমাদের যে কোডটা আছে সেটাতে হচ্ছে আমরা ডিজাইনটা করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তো ফার্স্ট থিং দেখো, আমাদের এখানে চারটা প্রসেস আছে। ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, টেস্ট স্পেসিমেনটা প্রিপেয়ার করব। তোমরা এই একটা ল্যাবে আমাদের 3টা দিন যাচ্ছে। একদিন হচ্ছে আমরা কোর্স ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? সেকেন্ড দিন হচ্ছে আমরা প্রিপারেশন করব, জাস্ট টেস্ট স্যাম্পল প্রিপারেশন করব। থার্ড দিন হচ্ছে আমরা গিয়ে টেস্ট করতে পারবো। বুঝতে পারছো? সো একটা ল্যাবে মোটামুটি আমাদের 3টা দিন যাবে। এন্ড পরে আরেকটা টেস্ট আছে সিভিয়ার টেস্ট, সেখানে আমাদের 2 দিন যাওয়ার কথা। ওয়েট সিভিয়ার যদি করি, ড্রাই সিভিয়ারটা আমরা ইউজুয়ালি করে ফেলি, ওয়েটটা অ্যাকচুয়াল কন্ডিশনে রিপ্রেজেন্ট করে, সেটার জন্য আমার 2টা ক্লাস চাই। সো আমাদের এই ক্লাসগুলো একটু একটু বড় বড়, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের 2টা ট্রাফিকের ল্যাব হবে। ট্রাফিকের ল্যাবগুলো হচ্ছে তোমরা শাহবাগ বা কাটাবনের দিকে যাবা, ইন্টারসেকশনের দিকে, সেখানে গিয়ে হচ্ছে তোমরা গাড়ি কাউন্ট করবা, ঠিক আছে? সো এটা একটু মজা হয়, যে গাড়ি গুনবা ম্যানুয়ালি প্রসেসে, হাতে ধরে ধরে, ঠিক আছে? আচ্ছা, সো পরে যেটা হচ্ছে, এই যে তোমাদের যেটা বলতেছিলাম যে এগ্রিগেটেড গ্রেডেশনটা কি হবে বলতো? ডেন্স অর ফাইন গ্রেডেড হবে। ওকে, মানে বেসিক্যালি ডেন্স গ্রেডেড হবে, এন্ড ফাইন গ্রেডেড ইউজ করলে সেটা ডেন্স হইতে হবে, এটা একটু মাথায় রাখো। আমরা যদি ফাইন গ্রেড করি অর কোর্স গ্রেড করি কোনো সমস্যা নাই, সেটা কি হইতে হবে? ডেন্স হইতে হবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। আচ্ছা, এইটা নির্ণয় করার জন্য আমাদের একটু সহজ করে দিচ্ছে, সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে একটা গ্রেডেশন কার্ভ আছে আমাদের, যেটাকে 0.45 পাওয়ার কার্ভ বলা হয়। যেটা কি বলা হয়? 0.45 পাওয়ার কার্ভ, যেটা আগে 0.5 ছিল, সেটা পরে আরো ক্যালিব্রেশন করে এটা কত হয়েছে? 0.45। সো এটা কিন্তু পাওয়ার হিসাবে থাকবে, আমরা ইকুয়েশনে দেখবো এখন, ইকুয়েশনে দেখলে বুঝবা। আর এটা করছে কে? ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার। তারা যেটা করছে যে 0.45 পাওয়ার কার্ভ একটা বের করছে, যে পাওয়ার কার্ভটার উপর যদি তোমার গ্রেডেশনটা থাকে সেটা বুঝাবে তোমার ম্যাক্সিমাম ডেনসিটি। ধরো সে আমরা কি করলাম, কিছু সিপ সাইজ দিলাম, এই পাশে কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কিছু সিপ সাইজ হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের কি হবে? পার্সেন্টেজ অফ পাসিং হবে। ওকে, ওরা এমন একটা ইকুয়েশন ডেভেলপ করছে, বা এমন একটা লিনিয়ার ইকুয়েশন বলতে পারো, লিনিয়ার ইকুয়েশন বলে ভুল হবে কারণ পাওয়ার যেহেতু আছে, এমন একটা ইকুয়েশন ডেভেলপ করছে যেটার জন্য কি হচ্ছে, যে তোমার এই লাইনের উপর যদি তোমার গ্রেডেশনটা পড়ে, এগ্রিগেটেড গ্রেডেশন আমরা বের করতে পারি না সিভ অ্যানালিসিস থেকে, এই লাইনের উপর পড়লে সেটা কি হবে? ম্যাক্সিমাম ডেন্স হবে। আমি তোমাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এইগুলো হচ্ছে এক একটা 0.45 কি পাওয়ার কার্ভ, প্রত্যেকটাই কিন্তু এক একটা 0.45 পাওয়ার কার্ভ, বাট এটা ডিপেন্ড করবে কিসের উপর? ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেটের উপর ডিপেন্ড করবে। বুঝছো? যেমন এইটার জন্য ম্যাক্সিমাম সাইজ কত? 2 পয়েন্ট কত 36। তারপর এটার জন্য কত? 4.75 মিলিমিটার। এটার জন্য অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত, যেখানে গিয়ে শেষ হচ্ছে আর কি, 9.5। এটার জন্য কত হচ্ছে? 37.5। তার মানে আগে তোমাকে জানতে হবে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট কত, তাই না? তুমি যদি এইটা জানো তাহলে ওই ওই গ্রেডেশনের জন্য বা ওই অ্যাগ্রিগেটের স্টক ফাইলের জন্য তুমি কি করতে পারবা, যে পাওয়ার কার্ভটা কত সেটা তুমি জেনারেট করতে পারবা। ওকে, এটা হচ্ছে তোমার কাজ। এখন এইটা লাভটা কি? এটা লাভটা হচ্ছে, তুমি যদি দেখো এইটা হচ্ছে তোমার সেই পাওয়ার কার্ভটা, ওই যে লালটা যদি তোমার পাওয়ার কার্ভটা হয়, তোমার যে অ্যাগ্রিগেট গ্রেডেশনটা হচ্ছে এইটার উপর পড়া হচ্ছে সবচেয়ে ভালো, ভালো বলবো না, সবচেয়ে ডেন্স। মানে তোমার গ্রেডেশনটা যদি এই কার্ভের আশেপাশে থাকে, এটা এরকমও হইতে পারে, নট নেসেসারিলি উপরে বা নিচে থাকতে হবে, এরকম হইতে পারে, ইউজুয়ালি এরকমই হবে, উল্টাপাল্টা শেপের হবে, তাই না?
সো এটার আশেপাশে যদি থাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, তাহলে সেটা কি হবে, সেটা রিপ্রেজেন্ট করবে সবচেয়ে ডেন্স বা ওয়েল গ্রেডেড এগ্রিগেট। ডেন্স বলবো, ওয়েল গ্রেডেড আবার অন্য জিনিস, ওয়েল গ্রেডেড কিন্তু আবার সব ধরনের পার্টিকেল থাকা, ডেন্স গ্রেডেড বলাটা বেটার হবে। ডেন্স মানে হচ্ছে মিনিমাম ভয়েড থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন যে জিনিসটা, এটা তো একটা ইকুয়েশন লাগবে, আমি তো আউট অফ নো ওয়্যার বের করতে পারবো না, বের করতে পারবো? সো আমার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি দেখো তো, এই যে এরকম একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ পাসিং ইকুয়ালস টু হচ্ছে তুমি যে সিপ সাইজটা নিচ্ছ সেটাকে বলা হচ্ছে ডিআই। ধরো 2.36 দিয়ে কতটুকু পাসিং হইতে হবে সেটা আমরা বের করতেছি, তাই না? আমরা আসলে কি করতেছি, একটা নির্দিষ্ট সিপ দিয়ে কত পার্সেন্ট পাস করবে সেটা বের করতেছে। 2.36 দিয়ে কতটুকু পাস করবে সেটা আমি কেমনে বের করবো, এটাকে ডিভাইড করবো আমার ম্যাক্সিমাম সাইজ কত। ম্যাক্সিমাম সাইজ কত, ধরো হচ্ছে 25 মিলিমিটার, তাহলে 2.36 ডিভাইডেড বাই 25 টু দি পাওয়ার কত, 0.5 ছিল আগে, যেটা পরে 0.45 হয়েছে। এখান থেকে আমি পার্সেন্টেজ অফ পাসিং বের করতে পারবো। সো তুমি একটু মিলায় দেখো যে আমরা আসলে কি করতেছি। একটা যে কোনো একটা সিপ নিচ্ছি, সে ফর এক্সাম্পল 2 নিচ্ছি, 2 সিপটা নিচ্ছি। এই 2 সিপটার জন্য আমার কি লাগবে, পার্সেন্টেজ অফ পাসিং লাগবে, তাই না? ওয়াই এক্সিস এর ভ্যালুটা লাগবে। তাহলে আমরা কি করব, 2 কে ভাগ করব এই লাইনের জন্য কত দিয়ে বলো তো, কত দিয়ে ভাগ করব, 37.5 কে। তাহলে 2 ডিভাইডেড বাই 37.5 টু দি পাওয়ার কত হবে, 0.45। এটা দিয়ে আমরা কি পাবো, পার্সেন্টেজ অফ পাসিংটা বের করতে পারবো। এখন সে পার্সেন্টেজ অফ পাসিংটা আসলে কি রিপ্রেজেন্ট করে, তার মানে ম্যাক্সিমাম ডেন্স হইতে হলে আমাকে 2 মিলিমিটার সিপ দিয়ে এই পরিমাণ পার্টিকেল পাস করতে হবে। এখন এখানে একটা কথা বলা আছে, এই কথাটা আমি তখন বুঝতাম না, পরে অনেক মানে মাথায় আসছে এক সময়, যেটা হচ্ছে একটু জাস্ট চিন্তা করে দেখো। দাঁড়াও, এই লাইনটা আমি তোমাদের আগে বলি, তারপর তোমরা কেউ আমাকে একটু বলো যে এটা আসলে কি বোঝায়। এই দেখো, ফাইন গ্রেডেশন। ফাইন গ্রেডেশনটা কি, যেটা মোস্টলি কি করতেছে, এই 0.45 লাইনের উপরে থাকতেছে, সেটাকে আমরা কি বলতেছি, ফাইন গ্রেডেড এগ্রিগেট বলতেছি, ফাইন গ্রেডেশন বলতেছি, তাই না? আবার কোর্স গ্রেডেশনটা কি বলতেছি, যখন ওই যে আমাদের গ্রেডেশন কার্ভটা যদি 0.45 গ্রেডেশনের নিচে থাকে, তখন এটাকে কি বলতেছি, কোর্স গ্রেডেশন বলতেছে। কেউ আমাকে একটু বলতে পারবা যে এই যে আমাদের ডেনসিটি কার্ভটা ড্র করলাম পার্সেন্টেজ অফ পাসিং দিয়ে বাই হচ্ছে সিপ অ্যানালাইসিস মানে সিপ সাইজ দিয়ে, কেন মোস্টলি উপরে যদি থাকে সেটাকে আমরা ফাইন গ্রেডেশন বলতেছি, আর নিচে থাকলে সেটাকে কোর্স গ্রেডেশন বলতেছি? হ্যাঁ, তার মানে আমাদের দেখো, ধরো 2 মিলিমিটার দিয়ে যদি হচ্ছে একটা নির্দিষ্ট পাসিং, ধরো সে ফর এক্সাম্পল কত, 20%। এখন উপরে থাকা মানে কি, আমার দরকার ছিল 20% পাস করা 2 মিলিমিটারতে, মোস্টলি উপরে থাকা মানে কি, পাস করতেছে আরো বেশি। বেশি পাস করা মানে কি, বেশি ফাইনাল ছিল সেটা, সেটা ডেন্স গ্রেডেড বাট ফাইন গ্রেডেড সহ, মানে তারা ফাইন পার্টিকেল বেশি এন্ড ডেন্স গ্রেডেড। ডেন্স গ্রেডেড কিভাবে বুঝবো, যদি সেটা তার আশেপাশে থাকে, আর কতটুকু আশেপাশে সেটা তোমার উপর, যত আশেপাশে থাকবে তত বেশি ডেন্স গ্রেডেড হবে। ওকে, তুমি ইনিশিয়াল একটা এস্টিমেশন পাচ্ছ। এখন কথা হচ্ছে, অনেক বেশি ডেন্স কি আমি চাই, আমি কি একেবারে ওইখানেই চাই যে একদম ওই লাইন বরাবরই হোক? কেন, কেন চাই না? এয়ার ভয়েড থাকবে না, কোন রকম এয়ার ভয়েড যদি না থাকে তখন কি হবে বলতো, ওই যে স্প্লিটিং হবে, তোমার এই প্রেসার পড়লে কি হবে, অ্যাসফল্ট কন্টেন্টটা হুট করে বের হয়ে যাবে, তাই না? সো এয়ার ভয়েডটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এয়ার ভয়েড না থাকলে তুমি তো এফেক্টিভ অ্যাসফল্টও দিতে পারবে না, কই যাবে সেটা, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে গ্রেডিয়েশনের ব্যাপারটা। এখন দেখো, আমরা টেস্ট যে স্পেসিমেনটা সেটা প্রিপেয়ার করার জন্য একটু মাথায় রাখো, আমাদের এটা খুবই বড় একটা টেস্ট, প্রায় 15টা স্যাম্পল ক্রিয়েট করা লাগে। 5টা গ্রুপে ডিভাইড হবা তোমরা, প্রতি গ্রুপে 3টা করে টেস্ট করবা, বুঝছো জিনিসটা? আমাদের টোটাল টেস্ট কয়টা তাহলে, 15টা। তোমরা 5টা করে প্রতি সেকশনে বা সাবসেকশনে 5টা করে গ্রুপে ডিভাইড হবা, এবং প্রতিটা গ্রুপে, ধরো 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, প্রতি গ্রুপে তোমরা 3টা করে স্যাম্পল কি করবা, টেস্ট করবা। তাহলে টোটাল স্যাম্পল কয়টা হলো, 15টা স্যাম্পল হলো। ওকে, এবং এই স্যাম্পলগুলোর সাইজ কত হবে, আমরা স্যাম্পল সাইজ বলতে বোঝাচ্ছি এখানে কিন্তু মিক্সচারটা যে মোল্ডের মধ্যে রাখবো সেটা সাইজ কত হবে, ডায়ামিটার কত হচ্ছে 4 ইঞ্চি ডায়ামিটার, এবং 2.5 ইঞ্চি তার হাইট হবে। ওকে,
এরপর যেটা করি আমরা এরকম কিছু, মানে এই যে কম্প্যাকশনের জন্য হচ্ছে আমরা কিছু কি করা হয়, ব্লোস দেওয়া হয়। আমরা কম্প্যাক্ট কিভাবে করি, একটা কি লাগে, ট্যাম্পিং রড লাগে অর সামথিং কিছু একটা লাগে, হ্যামার লাগে, এটা দিয়ে হচ্ছে আমরা কম্প্যাক্ট করি। কম্প্যাক্টটা কেন করি, ফিল্ডকে রিপ্রেজেন্ট করার জন্য। ফিল্ডে তো কম্প্যাকশন ছাড়া তুমি রাস্তা বানাবা, সেটা কি হইতে হবে, কম্প্যাক্টেড হইতে হবে। কেন কম্প্যাক্টেড হইতে হবে, ইভেন্চুয়ালি কম্প্যাকশন যদি প্রপারলি না হয় সে তো ওই রাস্তার মধ্যে গাড়ি চলতে চলতে কন্টিনিউয়াসলি কম্প্যাক্ট হইতেই থাকবে। তো আমরা কি করি, মোটামুটি 95% কম্প্যাকশনের মতো রেখে দেই। ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো একটা ক্রাইটেরিয়া যেটা ফলো করা হয়। আর কম্প্যাকশনটা ইউনিফর্ম হইতে হবে। এক জায়গায় কম্প্যাকশন 95%, আরেক জায়গায় 90%, এরকম করলে কিন্তু হবে না। তোমাদের কম্প্যাকশনটা কি হইতে হবে, কমপ্লিটলি কি হবে, ইউনিফর্ম হবে, পুরাটা জুড়ে হবে। আদারওয়াইজ দেখবে যে এক জায়গায় ডেবে গেছে আরেক জায়গায় ডাবে নাই, এরকম টাইপ অবস্থা হবে। সো সেটা কিন্তু করলে কিন্তু হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ট্রাফিকের উপর বেস করে আমরা কিন্তু হচ্ছে নাম্বার অফ ব্লোস চেঞ্জ করতেছে। কেন বলতো, হেভি ট্রাফিক যেখানে যাবে সেখানে কম্প্যাকশন, আর লাইট ট্রাফিক যেখানে যাবে সেখানে কম্প্যাকশন কি সেম হবে, ডেফিনেটলি আলাদা হবে। সো কম্প্যাকশনটা ডিপেন্ড করবে কিসের উপর, এখানে আমার নাম গাড়ির সংখ্যা কাউন্টের উপর, লাইট ট্রাফিক না হেভি ট্রাফিক না মিডিয়াম ট্রাফিক। এটাকে কিভাবে ডিটারমাইন করি আমরা বলতো, জানো তোমরা, একটা হচ্ছে নাম্বার অফ কাউন্ট, এক্সেল ছিল না, মনে আছে, ওই যে কি জানি বলে এটাকে বলতো, ইএস, এটা না, এটা কি বলে, সবাই পড়ছো না এটা, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড। আমাদের নাম্বার অফ এক্সেলকে আমরা কি করে নিয়ে আসি, একটা সিঙ্গেল এক্সেলের ইকুইভ্যালেন্ট নিয়ে আসি। ঠিক আছে, এটা তো ওয়েটও কভার করে, তাই না, ইকুয়েশনটাকে ওয়েটও নিয়ে আসি না, ওয়েট সহ কনভার্ট করে নিয়ে আসি না, নাকি মনে আছে কিনা? তো ফার্স্টে শামসুল হক স্যারের কোর্সে এটা মনে ছিল, গত গত টার্মে ছিল। আচ্ছা, অনেক সময় শামসুল হক স্যারের কোর্সেও থাকার কথা সব মোস্ট প্রবলি। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা হচ্ছে, এই যে আমাদের এখন মজার ব্যাপার দেখি আমরা, নর্মালি টেস্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা সবসময় বলতাম যে এত টেম্পারেচারে তোমাকে কি করতে হবে, সেটাকে মিক্স করতে হবে, এত টেম্পারেচারে তোমাকে সেটাকে কম্প্যাক্ট করতে হবে। এখন আমরা এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমার ভিসকসিটি এত হইতে হবে। এই কথাটা কেন, দেখো এখানে বলছে মিক্সিং টেম্পারেচারটা এমন হইতে হবে যাতে তার কাইনেমেটিক ভিসকসিটি হয় 170 প্লাস মাইনাস 20। কম্প্যাক্টিং টেম্পারেচারটা এমন হইতে হবে যাতে তার কাইনেমেটিক ভিসকসিটি হয় 280 প্লাস মাইনাস 30। কেন বলতে পারবা, এনিওয়ান? আমরা কেন ভিসকসিটি বলতেছি, কেন টেম্পারেচার বললাম না ডিরেক্ট? শুধু টেম্পারেচার বললে কি সমস্যা হতো? তোমরা এতদিন ভিটামিন ধরে পড়তেছো, ভিটামিন তো তোমাদের একদম ভাই ভাই হয়ে যাওয়ার কথা, তাই না? ভিটামিনের ক্যারেক্টার সব বোঝার কথা না, জানার কথা না? কুইজ দিয়ে দিছো না, মিড কুইজ তো দিয়ে দিছো। তো ভিটামিন কি, ভিটামিনের ভিটামিন, ভিটামিন জিনিসটা কি আসলে? টেম্পারেচারের প্রতি অনেক বেশি সেন্সিটিভ, তাই না? এক এক ভিটামিন এক এক রকম পারফর্ম করে টেম্পারেচারের সাথে সাথে। সো টেম্পারেচার কোনো ইউনিক মানে কোয়ালিটি না তার জন্য। মানে একটা তুমি ভিটামিনকে বলবা যে এত টেম্পারেচার, অন্য কোয়ালিটি অন্য গ্রেডের ভিটামিন কিন্তু সেই টেম্পারেচার দেখবা যে তার সফেনিং পয়েন্ট এসে পড়তেছে, তার ফ্ল্যাশের ফায়ার পয়েন্ট এসে পড়তেছে। সো তুমি ভিটামিনকে কখনোই ওই টেম্পারেচারের রেসপেক্টে তাকে বলতে পারো না যে এই টেম্পারেচারটা মেনটেন করতে হবে, কোনোভাবেই না। পিছনে কি কোনো সমস্যা হয়েছে? ও, এসি ছাড়ছো, ওকে। এসি ছাড়লে কিন্তু বরফ হয়ে যাবে ওটা কিন্তু। আচ্ছা, একটা জিনিস দেখো, এখন টেম্পারেচারের সাথে ভিসকসিটি সম্পর্ক কি বলতো? টেম্পারেচারের সাথে ভিসকসিটি সম্পর্ক কি? ইনভার্সলি প্রপোর্শনাল। কেন? টেম্পারেচারের সাথে ভিসকসিটি সম্পর্ক, ভিসকসিটি জিনিসটা কি আসলে? একটা ফ্লো এর এগেইনস্ট এ রেজিস্ট্যান্স, তাই না? যে কোনো ফ্লুইড কি করতে চাবে, ফ্লো করতে চাবে। তো ভিসকসিটি জিনিসটা কি আসলে? ফ্লোটার এগেইনস্ট এ রেজিস্ট্যান্স। এখন টেম্পারেচার যত বাড়াবা সে তত সেমি সলিড থেকে কি হইতে থাকবে, ফ্লুইডিটি বাড়তে থাকবে। এন্ড ফ্লুইডিটি যত বাড়বে তার রেজিস্ট্যান্স তত কি করতে থাকবে, কমতে থাকবে। সো এই যে দেখো, টেম্পারেচার যত বাড়তে থাকে আমাদের ভিসকসিটি তত কি করতেছে, ড্রপ করতেছে, কমতেছে। এখন মজার ব্যাপার দেখো, আমাদের যে এখানে মিক্সিং টেম্পারেচার আছে সেটা তোমার দেখলে মনে হবে যে মিক্সিং টেম্পারেচারটা বেশি, কম্প্যাক্টিং টেম্পারেচারটা কি কম, তাই না? নাকি উল্টাটা? এটা অ্যাকচুয়ালি ভিসকসিটিকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? সো মিক্সিং টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কম, কম্প্যাক্টিং টেম্পারেচারটা অ্যাকচুয়ালি
সরি, মিক্সিং টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কি বেশি হবে, কম্প্যাক্টিং টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কি হবে কম হবে। কিভাবে বুঝবো আমরা একটু যদি দেখি যে কত ছিল এটা 170 প্লাস মাইনাস 20, এটা হচ্ছে কার রেঞ্জ মিক্সিং টেম্পারেচারে। সো আমরা কিভাবে বের করব এখান থেকে, আমরা দেখবো যে হচ্ছে তোমার কাইনেমেটিক ভিসকোসিটি রেঞ্জটা কত 170, মানে অ্যারাউন্ড কোথায় হবে এখানে, প্লাস মাইনাস 20 মানে কত 150, আর ওইদিকে কত 190। সো আমরা যদি দুইটা লাইন টানি তাহলে আমরা দেখতে পারবো যে কত হচ্ছে, ধরো 150 থেকে এই যে একটা লাইন গেল, আর একটা কি 190 থেকে একটা লাইন গেল। সো এই দুইটা থেকে আমি কি বের করতে পারবো, ওই গ্রেডের ভিটামিনের জন্য আমার কত টেম্পারেচার লাগবে মিক্স করার জন্য, ওই গ্রেডের ভিটামিনের জন্য আমার কত টেম্পারেচার লাগবে মিক্স করার জন্য। বুঝছো ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো সেম ওয়েতে কম্প্যাক্টিং টেম্পারেচার আমরা বের করতে পারবো। কম্প্যাকশনটা কি, যখন আমরা যে কম্প্যাক্ট করি ওই যে নাম্বার অফ ব্লোস দিচ্ছি, আর যখন মিক্স করি মিক্সটা কিন্তু হট মিক্স অ্যাসফল্ট হইতে হবে, মানে হট থাকতে হবে অ্যাসফল্টটা। অ্যাসফল্টটাকে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত নিয়ে যাব, তারপর সেটাকে মিক্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই বন্ডিংটা হবে না, অ্যাসফল্টটা অ্যাগ্রিগেটের সাথে বাইন্ডার হিসেবে থাকবে না, তো সেই বন্ডিংটা হবে না কিন্তু। যেমন এখানে বলা হয়েছে কিছু জিনিস যে এছাড়াও মিক্স টেম্পারেচার কম্প্যাক্টিং টেম্পারেচার বাদেও আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট গুলাকে আমরা কি করতে হবে, ড্রাই করতে হবে ফার্স্টে, কনস্ট্যান্ট ওয়েটে নিয়ে যেতে হবে, এবং সেটাকে কত ডিগ্রিতে হিট করতে হবে অ্যাগ্রিগেট গুলাকে 135 থেকে কত 160 ডিগ্রি 63 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর অ্যাসফল্টকে আমরা কতটুকু হিট করতে পারবো না, মোর দেন 135 হিট করতে পারবো না। এটার রিকোয়ারমেন্টটা কেন, অ্যাসফল্টকে কিন্তু আমি 135 বেশি হিট করতে পারতেছি না, কেন বলতো? এখানে কি ডেঞ্জারটা আছে, একটা ডেঞ্জার হচ্ছে ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট, তাই না? আমরা কোনোভাবেই চাই না এখানে আগুন লেগে যাক, যেহেতু অ্যাগ্রিগেট ইনার টাইপ, সো ওর ক্ষেত্রে এই প্রবলেমটা নাই। কার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে, অ্যাসফল্টের ক্ষেত্রে। তো এই জন্য তোমাকে বলছি যে অ্যাসফল্টে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, সেটা কত হবে 135 ডিগ্রি বেশি যায়ও না। এখন তোমার কাছে যদি অ্যাগ্রিগেটেড আর অ্যাসফল্টের রেডিয়েশন থাকে, তুমি কিন্তু অলরেডি জানো তার ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্টটা কত, তুমি ওটার বেশি যাবাই না। এটা বলছে একটা রুল অফ থাম থেকে যে 135 বেশি যাও না, বাট তোমার ধরি সে ধরো 120 ডিগ্রি হচ্ছে তোমার ফ্ল্যাশ পয়েন্ট, তুমি কি এর বেশি যাবা? নাকি একজন বলছে 135, তাই 130 মানে 135 এর দিকে যাবা? অবশ্যই ফ্ল্যাশ পয়েন্টটা ক্রস করবা না, এটা ওয়ার্নিং। তারপরে ফায়ার পয়েন্টটা তো কাছাকাছি সময় এসে পড়ে। ওকে, আচ্ছা এখন তোমাদের যেটা বলতেছিলাম যে আমরা 5টা স্পেসিমেন নিব, স্যাম্পল নিব, এবং প্রতিটা স্যাম্পলে 3টা করে সেট, মানে প্রতি সেটে 3টা করে স্যাম্পল থাকবে। ওকে, আর আমাদের আমরা ভ্যারি করব কি কাকে, অ্যাসফাল কন্টেন্টটাকে বের করব, মানে আমাদের এন্ড গোলটা কি অপটিমাম অ্যাসফাল কন্টেন্ট বের করা। আমাদের এন্ড গোলটা কি অপটিমাম অ্যাসফাল কন্টেন্টকে বের করা, ঠিক আছে? সো অপটিমাম অ্যাসফাল কন্টেন্টটা আমরা কেমনে বের করব, ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে ধরো সে 4, 4.5, 5, 5.5, 6 এরকম 5টা নিয়ে শুরু করি। যদি দেখি এর মধ্যে হচ্ছে না, তখন আমরা হয় বাড়াই না হয় কমাই। এটা তোমরা আজকে ক্লাস শেষে বুঝবা কিভাবে বাড়াইতে হয়, কখন বাড়াবা কখন কমাবা। তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু তুমি এক্স্যাক্টলি জানবা না যে কোথায় অপটিমামটা হইতে পারে, ঠিক আছে? সো আমরা যেটা করি যে এরকম একটা রেঞ্জ নেই, এই রেঞ্জ নেওয়ারও একটা ব্যাপার আছে, অপটিমামটা এক্সপেক্টেড অপটিমাম আমরা বের করতে পারি একটা ইকুয়েশন দিয়ে, সেটা আমরা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এক্সপেক্টেড অপটিমামটা কিভাবে বের করি সেটাই যদি আমরা দেখি যে এই ফর্মুলা দিয়ে বের করতে হয়। আমাদের এখানে একটা ফর্মুলা আছে এক্সপেক্টেড অপটিমাম বের করার জন্য, সেটা সবাই একটু বুঝো, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? সো এটা থেকে আসে, সো এটা একটু ভালো করে বোঝা লাগবে। সেই জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে যেটা বের করতেছি সেটা অ্যাকচুয়াল অপটিমাম না, আমরা ধরো ফাইনাল ক্যালকুলেশন করে অপটিমাম বের করতেছি এমন না, কিন্তু এটা কি এক্সপেক্টেড অপটিমাম তোমার স্টার্ট করার জন্য। আদিবা একটু পিছনে গিয়ে দাঁড়াও তো, যারা ঘুমাচ্ছ তারা ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। এই ক্লাসটার জন্য 2 দিন প্রিপারেশন লাগছে, এখানে 120টা স্লাইড আছে, বুঝতে পারছো? সো তোমরা যে কষ্ট করতেছো বসে বসে শুনতেছো, আর আমার নিজের বকবক করা লাগতেছে, আমি কিন্তু এইভাবে উপর হয়ে ক্লাস নিচ্ছি, সো আমার কিন্তু ঘাড় অলরেডি ব্যথা হয়ে গেছে। সো আমার আমার দিকটাও দেখা লাগবে, ওকে? আর এখান থেকে বসলে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দেখা যায় যে কোথায় কি করতেছো, কে মোবাইল টিপতেছো, কে ঘুমাচ্ছ, কে হাই তুলতেছো, এভরিথিং, বুঝতে পারছো? সো আমাকে ডিমোটিভেট করো না,
যদি মোটিভেট করো, একটু একটু জাস্ট আমার সাথে পার্টিসিপেট করো, তোমাদের এই ক্লাসটাতেই অনেক কিছু কভার হয়ে যাবে। আমি বলবো না তুমি এখান থেকে গিয়ে না পড়তে হবে না, এটা নিয়ে তোমার অনেক পড়া লাগবে। আমি 2 দিন পড়লে তোমার 4 দিন পড়া লাগবে। ঠিক আছে, আমি এই ক্লাসটা 5-6 বছর ধরে নিচ্ছি, বা 5-6 বছর না, 5-6টা ব্যাচে নিচ্ছি। সো লাইক আমারও 2 ঘন্টা পড়া লাগছে এখনো, বা সরি 2 দিন প্রিপারেশন নেওয়া লাগছে এখনো। সো তোমার তো অ্যাটলিস্ট 4 দিন প্রিপারেশন নেওয়াই লাগবে। কিন্তু যদি না বুঝে এখন ক্লাসে না বুঝো, উল্টাপাল্টা গিয়ে প্রিপারেশন নাও, দেখবে যে মুখস্থ করা লাগতেছে, আমি কোয়েশ্চেন করব বা স্যার কোয়েশ্চেন করবে, বুঝবা না, লাভ নাই। আমি ফর্মুলা থেকে কোয়েশ্চেন দিব না, কোনোভাবে আমি ফর্মুলা থেকে কোয়েশ্চেন দিব না। তোমরা ফর্মুলা মুখস্থ করে কিন্তু পারবা না, ঠিক আছে? সো বেসিকটা বুঝা লাগবে, বেসিকটা বুঝো, দেখবে অনেক ইজি কোয়েশ্চেন। আমি দেখি নাই যে মার্শাল মিক্স ডিজাইনের কোয়েশ্চেন কারো কঠিন হয়েছে, সবসময় ওইটাতে বেশি মার্ক পায়, সবসময় ওইটাতে বেশি মানুষ ভয়ে থাকে, বাট ভালো করে এটাই পড়ে যায়, কারণ ভয় দেখায়। সো পরে গিয়ে আলটিমেটলি এটাই ভালো হয়। তোমরা ভয় পাইলে সব জায়গায়, ওই যে বললাম না সার্ভাইভাল ইনস্টিংক্ট, তোমরা ভয় পাইলে সবই পারো, বুঝতে পারছো? কারণ তোমরা বইটেন তো, তোমাদের আসলে এক্সট্রিম কন্ডিশনে না নিলে কেউ হচ্ছে পড়াশোনা করো না, তোমরা ভাবো তো এই তো হয়ে যাবে। আচ্ছা, সো যে জিনিসটা আমি একটু বলি, দেখো এই ফর্মুলাটা একটু ভালো করে বুঝো। আমাদের যেটা হচ্ছে পি কষ্ট হচ্ছে 0.035 এ, একটা জিনিস, বি একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলবো না, এগুলো হচ্ছে ভেরিয়েবল, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এফ হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো আমাদের 3টা ভেরিয়েবল লাগবে আর 2টা কনস্ট্যান্ট লাগবে। এই পি এক্সপেক্টেড ভ্যালুটা বের করতে হলে আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে? 3টা ভেরিয়েবল লাগবে আর 2টা কনস্ট্যান্ট লাগবে। এই কনস্ট্যান্টটা আবার কনস্ট্যান্ট না, এটা কাইন্ড অফ ভেরিয়েবলের মতো, এটা আবার ডিপেন্ড করবে অন্য একটা ভ্যালুর উপর। সেটা কিসের উপর ডিপেন্ড করবে আমরা দেখব। তো ফার্স্ট থিং হচ্ছে এ মানে হচ্ছে পার্সেন্টেজ অফ মিনারেল অ্যাগ্রিগেট রিটেইনড অন 2.36 মিলিমিটার সিপ। তোমাদের দুই ভাবে কোশ্চেনটা আসতে পারে, একটা হচ্ছে 3 ভাবে আসতে পারে। একটা তোমাদের ডিরেক্ট বলে দিল, সবচেয়ে সহজ যেটা, যে 2.36 এ এত পার্সেন্ট রিটেন করতেছে, 200 এ এত পার্সেন্ট রিটেন করতেছে, 200 এ এত পার্সেন্ট পাস করে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট থিং, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে তোমাকে একটা আমি টেবিল দিয়ে দিলাম, সিভ অ্যানালাইসিস এর টেবিল, সেখান থেকে বের করলাম। মানে আগে সিভ অ্যানালাইসিস করতে হবে, যেভাবে করি আমরা পার্সেন্টেজ অফ কি বের করি, ম্যাটেরিয়াল রিটেন বের করি, কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ম্যাটেরিয়াল রিটেন বের করি, তারপর কি পার্সেন্টেজ অফ পাসিং বের করি, তাই না? সো সেভাবে হতে পারে। আরেকটা জিনিস হতে পারে তোমাদের গ্রাফটা দেওয়া আছে, সিভ অ্যানালাইসিসের যে গ্রাফটা সেটা দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু বের করতে পারো 20 মিলিমিটার দিয়ে বা 2.36 দিয়ে কি পরিমাণ পাস করতে পারে। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এখানে 3টা বইয়ের বাইরে কিন্তু আর কোনো কোয়েশ্চেন আসতে পারে না। সো এই 3টা ওয়ে একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি একটু দেখানোর চেষ্টা করব কিভাবে কি হয়। যেটা যে এই এ হচ্ছে কি পার্সেন্টেজ অফ মিনারেল অ্যাগ্রিগেট, যেটা হচ্ছে কি 2.36 মিলিমিটার দিয়ে কি করতেছে, রিটেন করতেছে, 2.36 মিলিমিটারে রিটেন করতেছে। বিটা কি, যেটা এই 2.36 দিয়ে পাস করতেছে বাট 200 এ রিটেন করতেছে। কথাটা একটু বুঝো, 200 এ রিটেন করতেছে সেটা আমি বের করতেছি, নাকি 2.36 দিয়ে যতটুকু পাস করতেছে আর 200 এ যতটুকু রিটেন করতেছে, বুঝছো জিনিসটা? সো আমি যদি সে 2.36 এ 20% ম্যাটেরিয়াল কি করলো, রিটেন করলো, 80% ম্যাটেরিয়াল হচ্ছে পাস করলো, এই 80% এর কতটুকু 200 এ রিটেন করতেছে সেটা আমরা বের করতেছি, বুঝছো জিনিসটা? সো এটা একটু ভুল করে সবাই, এই ছোট্ট ফর্মুলাটাও দেয়া থাকবে কোশ্চেনে, কিন্তু তোমরা ভুল করে বসবা যে হচ্ছে টোটাল কতটুকু ম্যাটেরিয়াল রিটেন করতেছে সেটা বের করে রাখবা, ঠিক আছে? সো এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। এন্ড ফাইনালি কি হচ্ছে, পার্সেন্টেজ অফ মিনারেল অ্যাগ্রিগেট পাসিং 200 সিপ। সিটা কি, পার্সেন্টেজ অফ মিনারেল অ্যাগ্রিগেট যেটা 200 সিপ কে পাস করতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো যে কে ভ্যালুটা কেমনে বের করব। কে ভ্যালুটা কি বলতো, এখানে কে ভ্যালুটা হচ্ছে 3টা ভ্যালু হইতে পারে, একটা হচ্ছে 0.15, একটা হচ্ছে 0.18, আর একটা হচ্ছে 0.20। কখন কোনটা হবে, যখন 200 সিপ দিয়ে যে পাসিংটা, আমার যে 200 যে সিপটা আছে সেটা পাসিংটা বের করবো না, পাসিংটা কোথা থেকে পাবো, সি থেকে। পাসিংটা কোথা থেকে পাবো, সি থেকে। 200 সিপ দিয়ে যদি হচ্ছে 11 থেকে 15% পাস করে,
তখন এটা ভ্যালুটা কত হবে, কে এর মানটা কত হবে 0.15। আর যদি হচ্ছে তোমার সেটা 6 থেকে 10% পাস করে তাহলে সেটা কত হবে 0.18। আর যদি সেটা হচ্ছে 5% বা তার নিচে পাস করে তখন এটার মান কত হবে 0.20। তার মানে তোমার সি ভ্যালুর উপর ডিপেন্ড করবে কে ভ্যালুটা, কিসের উপর ডিপেন্ড করবে, সি এর উপর কে ভ্যালুটা ডিপেন্ড করবে। সো অবশ্যই আমরা কি করব, যে আগে সিটা চেক করব, তারপর দেখবো যে কে ভ্যালুটা কত। ওকে, আচ্ছা ফাইনালি আমার এফ এর মানটা কত, এফ এর মানটা 0 থেকে 2% এর হয় যদি অন্য কোনো ভ্যালু না দেওয়া থাকে। তো এটার মানটা তোমরা 0.7 ধরে নেবা, এটাকে কনস্ট্যান্ট আকারে ধরতে পারো। যদি অন্য কিছু দেওয়া না থাকে, যেটা কন্ডিশনটা কি লাইট অর হেভি অ্যাগ্রিগেট, এইসব কন্ডিশন যদি দেওয়া না থাকে, দ্যাট কেস আমরা কি করতে পারি, এটাকে 0.7 ধরে নিতে পারি। এন্ড ইউজুয়ালি তাই করে 0.7 ধরেই ডিজাইনটা করে ফেলা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা সো আমাদের একটু যদি দেখি যে চার্টটা, এরকম একটা চার্ট থাকে না, এই টাইপের একটা থাকে না। সো আমরা একটু তোমাদের একটু কোয়েশ্চেনের ভাইবটা দেওয়ার জন্য হচ্ছে এই চার্টটা দিলাম। ঠিক আছে, তোমরা প্র্যাকটিসটা কেমনে করবো বলো, কয়টা জিনিস প্র্যাকটিস করবা, একটা হচ্ছে ভ্যালু দেওয়া থাকলে দিলে সেটা প্র্যাকটিস করবা। সেকেন্ড থিং হচ্ছে টেবিলটা দেওয়া আছে, সেই টেবিলটা দেওয়া থাকলে সেই টেবিল অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। ওকে, তোমরা তো জানো সিপ অ্যানালিসিস অলরেডি করছো না। সো আমরা আমাদের ফোকাস কোন দুইটা সিপ বলো তো, একটা হচ্ছে 2.36, আরেকটা কত নাম্বার 200 বা 0.075 মিলিমিটার, এই দুইটা চেক করলে হয়ে যাচ্ছে না। সো আমার এ ভ্যালুটা তো ইজিলি পেয়ে যায়, এ ভ্যালুটা কত, এ ভ্যালুটা কত 7%, বি কত, আর দেখো সি কত, সি তো আমরা পেয়ে যাচ্ছি, সি কত হবে এখানে 0%, তাই না? এখন বি কত বলো, এনিওয়ান? বি মানে কি ছিল, বি মানে হচ্ছে যেইটা নাম্বার 8 দিয়ে পাস করবে আর যেইটা 200 এ রিটেন করবে। দেখে বের করতে পারো কিনা বলো, 93%। কেন, এইটা আর এটার মাঝে কতটুকু আছে, এনিওয়ান? কেন 93 হয়েছে, হ্যাঁ সি 0 হয়েছে, বা তোমার বেসিক্যালি দেখো এই দুইটার মাঝে কতটুকু আছে আমার সেটা জানা লাগবে, তাই না? এই দুইটার মাঝে কতটুকু আছে 93%। এখানে যদি আরো কিছু থেকে যাইতো তখন কি 93% হইতো? ধর এখানে 2 থাকতো তখন এটা কত হয়ে যেত, 91 হয়ে যেত। সো জাস্ট এতটুকু বোঝা লাগবে আর কিছু না। ঠিক আছে, আচ্ছা সো আমি এখন হচ্ছে তোমাদের যে বেসিক মেইন পার্টটা সেটাই একটু ঢুকবো। তো একটু ভালো করে বুঝবা, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবা। ওকে, জানতে পারবা অনেক কিছু। আমি আমি তোমাদের এটা এনশিওর করতেছি অনেক কিছু বুঝতে পারবা, যে তোমরা যে আহ, খুবই ইম্পর্টেন্ট কিছু ক্রাইটেরিয়া আছে, স্পেশালি স্পেসিফিক গ্র্যাভিটি ব্যাপারটা সেটা আমরা বুঝি না। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি জাস্ট এটা তো বুঝি যে রো ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে, বা জি ইকুয়াল টু এম বাই ভি যদি তোমার গ্রামে নাও। সো এই পর্যন্ত আমরা সবাই বুঝি, তাই না? স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি বলতো, পানির থেকে কতটুকু ভারী, একই ভলিউম অফ পানি থেকে একটা ম্যাটেরিয়াল কতটুকু ভারী। কিন্তু এখানে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্মে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু অনেকগুলো হতে পারে। ইঞ্জিনিয়ারিং টার্মে স্পেসিফিক গ্র্যাভিটি কি এক ধরনের, অনেক ধরনের হতে পারে। তোমরা জানো অলরেডি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আছে, এফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি আছে, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আছে। আবার এইখানে মার্শাল মিক্স ডিজাইনে অ্যাগ্রিগেটের বাল্ক আছে, অ্যাগ্রিগেটের এফেক্টিভ আছে, অ্যাগ্রিগেটের অ্যাপারেন্ট আছে, আবার মিক্স ডিজাইনের বাল্ক আছে, বুঝছো? আবার মিক্স ডিজাইনে এফেক্টিভ আছে। সো জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড, এখানে সহজ ব্যাপার না। সো এটা এটা বুঝতে হলে আমাদের একটু ভালো করে ফোকাস করতে হবে। আমি তোমাদের একটু সামনে যাই, অনেক সামনে গিয়ে আমি একটা তোমাদের গ্রাফ দেখাই। এটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এই চার্টটা থেকে একদম লাইক যত ধরনের ম্যাথ করা যায় করবা, ফর্মুলা ছাড়া। ফর্মুলা দিয়ে ম্যাথ করলে তোমরা ভিতরে ঢুকতে পারবে না, বেসিক বুঝবে না। তোমাদের যেটা করতে হবে এই চার্ট দিয়ে বুঝতে হবে, এই চার্ট দিয়েই সবগুলা ফর্মুলা আসে, বুঝতে পারছো? আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে আমরা যখন একটা অ্যাগ্রিগেট বাইন্ডারে মিক্সচারের কথা চিন্তা করি, এটা কি হয়, এখন শোনা যায়? শোনা যায় আমার কথা? পিছনে একদম শোনা যায়? ওকে, আচ্ছা অ্যাগ্রিগেট আর বাইন্ডারের কথা চিন্তা করি, তখন
আমাদের এখানে ফেজ ডায়াগ্রাম আমরা পড়ে আসছি না, সয়েলে পড়ে আসছে ফেজ ডায়াগ্রাম, পড়ে নেই? কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারো। এখানে ফার্স্ট থিং কয়টা জিনিস থাকে, আমাদের যে অ্যাগ্রিগেট গুলো আছে, এই যে দেখো এইখানে ধরো অ্যাগ্রিগেট 1, তারপর কি আছে অ্যাগ্রিগেট 2, তারপর কি আছে অ্যাগ্রিগেট 3, তাই না? এই তিনটা অ্যাগ্রিগেটের মাঝে কিছু বন্ড ভয়েড থাকে, এই ভয়েড গুলাকে কি বলা হয়? কিছু ভয়েড থাকে না, এই ভয়েড গুলাতে কি প্যাক্ট হয়? বিটুমিন যায়। এই ভয়েড গুলাতে তো বিটুমিন গুলা যায়। দেখো বিটুমিনটার কাজ দুইটা, সে হচ্ছে ভয়েড পেলে সেখানে ঢুকবে। সে দুই ধরনের ভয়েডে যায়, একটা হচ্ছে অ্যাগ্রিগেটের মধ্যে কিছু ভয়েড থাকে, আবার আরেকটা হচ্ছে ইন্টারলকিং কিছু ভয়েড থাকে। বুঝছো জিনিসটা? আমি যদি তোমাদের একটা নর্মাল অ্যাগ্রিগেটের কথা চিন্তা করি, তখন এখানে অ্যাগ্রিগেটের মধ্যে আবার আরো কিছু ভয়েড আছে একদম ভিতরে, পার্টিকেলের ভিতরে, সেটাকে বলা হয় ইমপারমিয়েবল ভয়েড, একদম পার্টিকেলের ভিতরে। আবার অ্যাগ্রিগেটের সারফেসে কিছু ভয়েড আছে, তাই না? এই সারফেসটা যদি চিন্তা করো, সেগুলোকে কি বলা হয়? পারমিয়েবল ভয়েড। এই পারমিয়েবল ভয়েড গুলাতে কখনো পানি ঢুকে, কখনো কি করতে পারে ভিটামিন ঢুকতে পারে, কখনো এয়ার থাকতে পারে। পানি ঢুকলে সেগুলোকে ওয়াটার পারমিয়েবল ভয়েড বলা হয়, ভিটামিন ঢুকলে সেগুলোকে কি বলা হবে? ভিটামিন পারমিয়েবল ভয়েড বলা হবে। সো আমাদের ভয়েড অ্যাগ্রিগেট ইটসেলফে কয় ধরনের? দুই ধরনের, একটা পারমিয়েবল আর একটা কি ইমপারমিয়েবল। ইমপারমিয়েবলকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, ভিতরে ঢুকতে হলে সেটা ঢুকবে না। নর্মাল ভিটামিন বা পানি সেটা অনেক পরে আস্তে আস্তে হচ্ছে তোমার কি বলে অ্যাবজর্ব হইতে হইতে তারপর ঢুকতে পারে, ক্যাপিলারি রাইজ বা এইভাবে ঢুকতে পারে। বাট নর্মাল নিয়মে সেটা কোনটা ঢুকবে, ভিটামিনটা কোথায় ঢুকবে? পারমিয়েবল ভয়েড পর্যন্ত ঢুকবে। আরেকটা হচ্ছে কি, তুমি দুইটা অ্যাগ্রিগেট যদি পাশাপাশি রাখো বা তিনটা অ্যাগ্রিগেট যদি পাশাপাশি রাখো, সেখানে একটা পকেট তৈরি হবে না? সেটা এক ধরনের ভয়েড। ঠিক আছে? সো আমাদের এই ভয়েড গুলো একটু বোঝা লাগবে, তাহলে আমরা দেখবা যে হচ্ছে আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি গুলো সেটাও আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, তো আচ্ছা এখন একটা জিনিস মাথায় রাখো, আমাদের যে ভয়েড গুলো হচ্ছে অ্যাগ্রিগেট সারফেসে, সেখানে যদি কোনো ভিটামিন ঢুকে যায়, সেই ভিটামিনটাকে আমরা বলি অ্যাবজর্ব অ্যাসফাল্ট। এই ভিটামিনটাকে কি বলি? অ্যাবজর্ব অ্যাসফাল্ট। সেটা আমার এফেক্টিভ না। কেন এফেক্টিভ না? তোমাদের একটু আগে বলছিলাম, শুরুতে একটা কথা বলছিলাম, ইউজফুল ইন্টারনাল ওয়ার্ক। ওয়ার্কেবিলিটি মানে কি? ইউজফুল ইন্টারনাল ওয়ার্ক, যেটা অ্যাগ্রিগেটের ভিতর ঢুকে গেছে, সে তো আমাকে কোড করতেছে না। সে কে কোড করতেছে? বাইন্ডে কাজ করতেছে? করতেছে না কিন্তু। সো আমি ওই অ্যাগ্রিগেট গুলাকে এফেক্টিভ অ্যাসফাল্ট বলবো না, বা সরি ওই অ্যাসফাল্টকে এফেক্টিভ অ্যাসফাল্ট বলবো না। এফেক্টিভ অ্যাসফাল্ট কোনটাকে বলবো? যেটা এই ইয়ার পকেটটাতে থাকবে বা যেটা অ্যাগ্রিগেটের সারফেস বরাবর থাকবে, সেটাকে আমরা কি বলবো? এফেক্টিভ অ্যাসফাল্ট। আর যেটা তোমার অ্যাগ্রিগেটের সারফেসের ভিতর ঢুকে যাবে, সেটাকে কি বলবো? জাস্ট অ্যাবজর্ব অ্যাসফাল্ট। সেটা কিন্তু আমার এফেক্টিভ বাইন্ডিং দিচ্ছে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন আমরা একটু বুঝি যে এই জায়গায় অনেকগুলো নোটেশন আছে। সেই নোটেশন গুলোর ক্ষেত্রে একটু বুঝবা, শুরুতে একটু লিখে রাখতে পারো, শুরুতে যদি এস থাকে সেটাকে বোঝায় হচ্ছে অ্যাগ্রিগেট। নোটেশনের মধ্যে দেখবা যে দুইটা তিনটা কথা লেখা থাকে, শুরুতে যদি এস থাকে সেটাকে কি বলা হবে? অ্যাগ্রিগেটকে মেনশন করা হচ্ছে। ওকে। শুরুতে যদি বি থাকে সেটাকে কি বোঝানো হচ্ছে? ভিটামিন বা অ্যাসফাল্ট। শুরুতে যদি এ থাকে সেটাকে কি বলা হচ্ছে? ইয়ার। ওকে। এরপর পরের লেটারটা মানে ফার্স্ট লেটার না, সেকেন্ড লেটারটা যদি বি থাকে সেটাকে বলা হচ্ছে বাল্ক। দেখো শুরুতে যদি হচ্ছে বি থাকে সেটাকে আমরা কি বলবো? ভিটামিন। ফার্স্ট লেটারটা, পরে প্রথম লেটারটা যদি এস থাকে সেটাকে আমরা কি বলবো? অ্যাগ্রিগেট। আর প্রথম লেটারটা যদি হচ্ছে তোমার এ থাকে সেটাকে আমরা কি বলবো? ইয়ার। এই লেটারগুলো যদি সেকেন্ডে চলে যায় তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যেমন এই যে এখানে যেমন হচ্ছে তোমার এস বি, এস মানে কি বোঝায়? অ্যাগ্রিগেট। বি মানে কি বোঝাবে? বাল্ক। বি মানে কি বোঝাবে? দেখো বি মানে কি বোঝাচ্ছে? বাল্ক বোঝাচ্ছে। আর আরেকটা জিনিস, শুরুতে যদি এম থাকে সেটাকে কি বলবো আমরা? মিক্স। শুরুতে এম থাকলে সেটাকে কি বলবো? মিক্স।
ওকে, আচ্ছা, তাহলে এই যে এগুলো একটু বেসিক কিছু জিনিস দেখবে যে এই জিনিসগুলো ওরা ফলো করতেছে, নাহলে আদারওয়াইজ একটু মুখস্থ টাইপ করা লাগে যে এটা এটা ভিএসি মানে কি, ভিএসবি মানে কি, তো তুমি ইজিলি বুঝে যেতে পারবা। আর সেকেন্ড লেটারটা যদি ই থাকে সেটাকে কি বলবো? এফেক্টিভ। সেকেন্ড লেটারটা ই থাকলে সেটাকে কি বলবো? এফেক্টিভ। ওকে, আবার দেখো এখানে এ বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাবজর্ব। এখানে এ বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাবজর্ব বোঝানো হচ্ছে। ওকে, সো এই সব জিনিসগুলো যদি বুঝি তারপর আমরা হচ্ছে আসল স্টেপটা যাই, যেটা হচ্ছে আমাদের বোঝা লাগবে যে কোনটা কি বোঝাচ্ছে। কোনটা? ও, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাক্সিমাম তোমার স্পেসিফিক গ্র্যাভিটির সাথে রিলেটেড যে এমটা মানে ভলিউমটা সেটা, বুঝছো? এটা আমরা একটু পরে দেখবো, এটা একটু স্পেশাল। এটা এটা যত এটা হচ্ছে তোমার কোন রকমের এয়ার পকেট ছাড়া যে ভলিউমটা আমরা বের করি সেটাকে ভিএমএম বলা হয়, মানে কোন রকমের এয়ার নাই, বুঝছো? সো আমরা এটা একটু দেখাবো, দেখালে বুঝবা। সো এখন যে জিনিসটা আমরা একটু করব সেটা হচ্ছে এই ফেজ ডায়াগ্রামটা আমরা একটু বুঝি। মাঝে মাঝে একটু জাস্ট র্যান্ডমলি এ করে আসো, যে ঘুমাবে তার আজকে অ্যাটেন্ডেন্স 0। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা, সো এখন দেখো অ্যাগ্রিগেট একটা জিনিস, এখানে যে আমরা ফেস ডায়াগ্রামটা বলতেছি সেটা আসলে কি? ফার্স্ট থিং কি থাকবে? অ্যাগ্রিগেট থাকবে। অ্যাগ্রিগেটের মধ্যে যে পোর্স গুলা ছিল, যেগুলা পারমিয়েবল পোর্স, সেগুলাতে কি ঢুকবে বলতো? অ্যাবজর্ব বাইন্ডার ঢুকবে, তাই না? ওই যে তোমাদের বলতেছিলাম অ্যাগ্রিগেটের মধ্যে যেটা ঢুকতেছে। আর এফেক্টিভ বাইন্ডারটা কি? যেটা হচ্ছে ওই পকেট গুলাতে যে বাইন্ডারটা আছে সেটা, পকেট গুলাতে বাইন্ডারটা যেটা আছে বা চারপাশে কোট করে যে বাইন্ডারটা আছে সেটা। তার মানে কয়টা জিনিস দেখলে বলতো? একটা এগ্রিগেট, তারপর কি এগ্রিগেটের মধ্যে যেটা ঢুকতেছে সেটাকে কি বলতেছে? অ্যাবজর্ব। আর পকেট গুলা বা তার চারপাশে যেটা সেটাকে কি বলতেছে? এফেক্টিভ। এন্ড ফাইনালি কিছু এয়ার পকেট তো থেকে যাবে, যেমন ধরো এই ফিগারটা দেখলে বুঝবা স্টিল এখানে কি আছে? এয়ার ভয়েড আছে, তাই না? আবার কিছু ওয়াটার পারমেবল ভয়েড আছে যেখানে পানি আছে, এই সেই এগুলো আছে। সো আমরা পুরো ফেস ডায়াগ্রামটাকে এটা দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ওকে, এখন দেখি আমরা একটু রিলেট করতে পারি কিনা। এগ্রিগেটের মধ্যে যেটা হচ্ছে এফেক্টিভ ভলিউম সেটা কোনটা? ওই যে তোমার পারমিয়েবল ভয়েড গুলো আছে যেটা বাদ দিয়ে যেটা। তার মানে এফেক্টিভ ভলিউম অফ এগ্রিগেট মানে কি বলতো? পারমিয়েবল ভয়েড গুলোকে বাদ দিয়ে যে ভলিউমটা। এখন যদি তোমাকে বলি বাল্ক ভলিউম কোনটা, বাল্ক ভলিউমটা হবে ওই যে পারমিয়েবল, একটা হচ্ছে এফেক্টিভ, এইটার সাথে যদি হচ্ছে যেখানে তোমার পারমিয়েবল ভয়েড আছে, যতটুকু পারমিয়েবল ভয়েড আছে, যেটাকে আমরা নাম দিচ্ছি কি বলতো? অ্যাবজর্ব অ্যাসফাল্ট, মানে যে জায়গায় অ্যাসফাল্টটা অ্যাবজর্ব হচ্ছে। মোটামুটি এই দুইটা মিলায় কি হবে আমাদের? বাল্ক ভলিউম অফ অ্যাগ্রিগেট হবে। অ্যাগ্রিগেট বলতে শুধু একটা অ্যাগ্রিগেট না, এখানে যত ধরনের অ্যাগ্রিগেট আছে সেটা, মানে অ্যাগ্রিগেট মিক্সচারটা, তাই না? ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, মিনারেল ফিলার, এই তিনটা মিলায়া কিন্তু আমরা বলতেছি কি? অ্যাগ্রিগেট। কথাটা বুঝছো সবাই? এই তিনটা সবগুলোকে অ্যাড্রেস করে আমরা কি বের করলাম? অ্যাগ্রিগেট করলাম। তার মানে আমি যদি বাল্ক বলি, আমার পিছনে কথা বলতেছো যে কি বলতেছো আমাকে বলো তো, আমার সাথে গল্প করো, হাসতেছো কেন? বাল্ক ভলিউম অফ অ্যাগ্রিগেটটা কি? ভিএসবি। সেটা অ্যাকচুয়ালি কি? এফেক্টিভ ভলিউম অফ অ্যাগ্রিগেট মিক্সচার প্লাস হচ্ছে অ্যাবজর্বড যে বিটুমিনটা আছে যেটা অ্যাগ্রিগেটের ভিতর ঢুকতেছে সেটা, এই দুটা মিলে হচ্ছে আমরা কি বলতেছি? ভিএসবি বলতেছি। ওকে, এখন কিছু ভিটামিন কোথায় ঢুকতেছে? ওই পোর্স গুলাতে ঢুকতেছে, আর কিছু ভিটামিন কি করতেছে? সারফেসটাকে কোট করতেছে, যেটাকে আমরা কি বলতেছি? এফেক্টিভ ভিটামিন। এটাকে কি বলতেছে বলো তো, দেখো তো? এফেক্টিভ ভিটামিন বলতেছি, ভিবিই। বি মানে ভিটামিন, ই মানে কি? এফেক্টিভ। ভিবিই মানে কি? বি মানে ভিটামিন, ই মানে কি হচ্ছে সেটা? এফেক্টিভ ভিটামিন। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে টোটাল ভিটামিন কত, তাহলে টোটাল ভিটামিন সমান সমান কি হবে? এফেক্টিভ ভিটামিন প্লাস কি হচ্ছে? অ্যাবজর্ব ভিটামিন। বুঝা যাচ্ছে? সো এই রিলেশনগুলো কিন্তু বুঝলে তুমি দেখবে যে ম্যাথটা ইজি হয়ে যাচ্ছে। আবার তোমার যদি আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কি, আর কি আসে একটা, আরেকটা তো এয়ার ভলিউম।
যেটা তো আছেই, যে এয়ার পকেট যতগুলো আছে সবগুলা এয়ার নিয়ে আমার কি হচ্ছে, এয়ারের ভলিউম আছে। এই সবটাকে আমরা কি বলবো, মিক্স ডিজাইনটার বা মিক্সচারটার বাল্ক ভলিউম। এই সবটাকে আমি কি বলবো, মিক্স ডিজাইনটার বা মিক্সচারটার বাল্ক ভলিউম। যেটা এখান থেকে যদি এয়ারের ভলিউমটাকে বাদ দিতে পারো, তাহলে আমরা কি পাবো, ওই যে ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি রিলেটেড করসপন্ডিং যে ভলিউমটা, সেটাকে আমরা কি বলি, ভিএমএম। যেটা হচ্ছে এ এয়ারটাকে বাদ দিচ্ছ, তাহলে ভিএমএম সমান সমান কি হচ্ছে বলতো, ভিএমএম সমান সমান হচ্ছে আমার ভিএমবি মাইনাস হচ্ছে কত, ভিএর। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ভলিউম গেল। এখন ভলিউমের ইকুইভ্যালেন্ট জাস্ট ভি এর জায়গায় এম বসাই দিলে আমরা কি পেয়ে যাব, ওয়েট গুলা পেয়ে যাব। পারবো না এই জিনিসটা, এই ফেজ ডায়াগ্রামটা বুঝছি, এই লাইন এই ডায়াগ্রামটাতে আমরা প্রত্যেকটা ইয়াতে আসবো, আমরা প্রত্যেকটা স্পেসিফিক গ্র্যাভিটি বুঝবো এবং প্রত্যেকবার কোন জায়গায় আসবো, এখানে আসবো। ঠিক আছে, একেবারে পারফেক্টলি যাতে আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা ভিএমএমটা একটু আমি একটু পরে যখন ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি বলবো তখন যাবো না। যেটা হচ্ছে যে টোটাল বাল্ক ভলিউম থেকে এয়ার ভলিউমটা যদি বাদ দাও সেটাই হচ্ছে ভিএমএম। ওকে, টোটাল এই যে দেখো, টোটাল বাল্ক ভলিউম থেকে আমরা কি বাদ দিতেছি, এয়ারের জাস্ট ভলিউমটা বাদ দিলেই আমরা কি পাই যাচ্ছি, ভিএমএমটা পাই যাচ্ছি। ওকে, আচ্ছা তো এখন ফার্স্টে হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমিনেশন। এই বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিটা কি বলতো, এটা হচ্ছে পুরা মিক্সচারটার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, পুরাটার মানে বুঝছো তো, এটার করসপন্ডিং ভলিউম কোনটা বলতো, দেখি মনে আছে কিনা, ভিএমভি, তাই না? আমি যদি হচ্ছে পুরা স্পেসিমেনটার কি নেই, ওভেনটাই ওয়েট নেই, ডিভাইডেড বাই হচ্ছে ভিএমবি করি, তাহলে আমি কি পাবো, এই স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবো পুরা স্পেসিমেনটা। পুরা স্পেসিমেন মানে কি, অ্যাগ্রিগেট প্লাস বিটুমিন মিক্স করার পর, মিক্সের পর আমি যদি হচ্ছে জিটা বের করি, দেন আই উইল গেট দিস। ওকে, এখন এটাকে আমরা ওই যে যেটা করি যে পানিতে একবার ডুবাই, মানে ওয়েট লস আর্কিমিডিস প্রিন্সিপাল যেটা আছে সেটা, তাই না? কিভাবে বের করি, একটা হচ্ছে এয়ারে ওয়েট বের করি, আর পানিতে ডুবানোর কারণে যে পরিমাণ ওয়েট লস হচ্ছে সেটা বের করি, তাই না? এখানে একটু মাথায় রেখে, এটা মনে হয় এসএসডি হবে, তাই না? ডব্লিউএসএসডি মাইনাস ডব্লিউডব্লিউ, তোমরা তো জানো মনে হয় এটা, যে আমাদের জিএমবি সমান সমান হচ্ছে কি, ওয়েট ইন এয়ার বাই হচ্ছে কি তোমার, আমরা যদি হচ্ছে সেটাকে পানিতে ডুবাই তার কারণে যে পরিমাণ ওয়েট লস হচ্ছে সেটাকে হচ্ছে আমরা কি বলতেছি, সেটাকে আমরা কি বলতেছি, জিএমবি। মানে কি, পুরা বাল্ক যে এক মানে এক টোটাল মিক্সচারটার স্পেসিফিক গ্র্যাভিটি, কি স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর যেটা করব সেটা হচ্ছে আরো কয়েকটা স্পেসিফিক গ্র্যাভিটি আমরা বুঝবো, সেটা হচ্ছে এখন অ্যাগ্রিগেট মিক্সচারটার, মানে শুধু অ্যাগ্রিগেট গুলা, আমরা এটা পুরাটা না, জাস্ট অ্যাগ্রিগেটে থাকবো এখন, বুঝছো? অ্যাগ্রিগেট মিক্সচারটার স্পেসিফিক গ্র্যাভিটি, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাগ্রিগেট মিক্সচারটার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। কি স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে অ্যাগ্রিগেট যদি বলি তাহলে ফার্স্ট লেটারটা কি আসবে, এস আসবে, আর বাল্ক বললে ফার্স্ট লেটারটা কি, সেকেন্ড লেটারটা কি আসবে, বি। তার মানে আমরা বুঝে গেলাম এটাকে নাম হচ্ছে কি, জিএসবি, এটার নাম কি হচ্ছে, জিএসবি। এখন তোমার এখানে একটা সংজ্ঞা আছে যেটা বলো, weight in year of a unit volume of permeable materials including all normal voids। এই কথাটা ইম্পর্টেন্ট, তুমি সংজ্ঞা দেখে কিচ্ছু বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে। আমি এখন তোমাদের একটা ফর্মুলা দিব, সেই ফর্মুলাটা একটু বুঝো, কারণ এরপরে যে ফর্মুলাটা আছে সেটা একদম জাস্ট ফর্মুলা, একেবারে ফাইনাল ডেরিভ ফর্ম যেটা, এইটাই কষ্ট হচ্ছে, একটু মাথায় রাখবা। আমি একটা বানাইছিলাম, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম একটা ক্লাস নোট বানাইছিলাম, সেটা হচ্ছে এ টু পেপার সম্ভবত ছিল, মানে সবগুলা হচ্ছে একটা জায়গায় অ্যাড্রেস করা ছিল আর কি। তো যেটা করছিলাম কম্পারিজনের জন্য, আমি যাতে একটা পেজ থেকে বুঝতে পারি, সো আমি এটা তোমাদের দিয়ে দেবো, তোমরা যদি ফলো করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো। আমি জাস্ট একটু বলি যে জিএসপি মানে কি, দেখো তাহলে সবগুলো একসাথে পাশাপাশি আসলে রিলেট করতে পারবা। জিএসবি মানে হচ্ছে ওভেন ড্রাই ওয়েট, যেটা ইউজুয়ালি হয়, তাই না? এটা কি, এম ওভেন, ওকে, ডিভাইডেড বাই কি বলছে, ভলিউম অফ দ্য অ্যাগ্রিগেট মিক্সচার ইনক্লুডিং
অল নর্মাল ভয়েডস। কি বলা হয়েছে? ইনক্লুডিং অল নর্মাল ভয়েডস। তার মানে কি হবে? ভলিউম অফ সলিড এগ্রিগেট, ভলিউম অফ হোয়াট? ইমপারমিয়েবল ভয়েডস, ভলিউম অফ পারমিয়েবল ভয়েডস। কথাটা বুঝছো? তার মানে আমি যদি জিএসপি এর কথা বলি সবকিছু নিচ্ছি, ভলিউম অফ সলিড এগ্রিগেট, ভলিউম অফ পারমিয়েবল ভয়েডস, ভলিউম অফ কি? ইমপারমিয়েবল ভয়েডস। ক্লিয়ার? এইটাই সেম ফর্মুলাটাই এখানে আছে, এটা জাস্ট হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া। কারণ আমরা ইউজুয়ালি এই জিনিসগুলো ভ্যালুগুলো কিসে পাই? পার্সেন্টেজে পাই। এই পার্সেন্টেজগুলো প্রত্যেকটা বাল্ক পার্সেন্টেজ। এই পিসিএ মানে কি? পিসিএ মানে হচ্ছে পার্সেন্টেজ অফ কোর্স এগ্রিগেট। তোমার এখানে কতটুকু কোর্স এগ্রিগেট আছে বাই ওয়েট। এই পার্সেন্টেজটা কিসে আছে? অবশ্যই মাথায় রাখো, আমি কখন বাই ওয়েট বলতেছি, কখন বাই ভলিউম বলতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাই ওয়েট এক জিনিস, বাই ভলিউম কিন্তু অন্য জিনিস। তখন কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি গুণ হয়ে যাবে, বুঝছো? কারণ আমরা রো ইকুয়াল টু কত জানি? এম বাই ভি। তার মানে যদি শুধু ভি এর কথা বলো, স্পেসিফিক গ্র্যাভিটিতে কি হবে বা ওয়েট ডেনসিটিতে কি হবে? ভাগ 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 করা লাগবে, তাই না? সো পিসিএ মানে হচ্ছে পার্সেন্টেজ অফ কোর্স এগ্রিগেট বাই ওয়েট অফ দ্য টোটাল এগ্রিগেট মিক্সচার। পিএফএ কি? পার্সেন্টেজ অফ ফাইন এগ্রিগেট। পিএমএফ কি? পার্সেন্টেজ অফ মিনারেল ফিলার। ওকে, ডিভাইডেড বাই কি? পিসিএ বাই জিবিএ। এখন একটা জিনিস দেখো, এটা খুব সহজ একটা জিনিস। পিসিএ মানে কি বেসিক্যালি বলো তো? পিসিএ মানে হচ্ছে ধরো ওয়েট অফ কোর্স এগ্রিগেট ডিভাইডেড বাই টোটাল ওয়েট, তাই না? আর এইটা মানে কি দেখো তো? ওয়েট অফ কোর্স এগ্রিগেট ডিভাইডেড বাই জিবিসিএ ইনটু ইনটু হচ্ছে কি টোটাল ওয়েট। একটু খেয়াল করে দেখো তো, এই এম বাই জি মানে কি? এম বাই জি মানে কি? ভলিউম না? তার মানে এখানে কি আসতেছে? ভলিউম অফ কোর্স এগ্রিগেট আসতেছে না? আর উপরে কি আসতেছে? ওয়েট অফ কোর্স এগ্রিগেট আসতেছে না? নিচে এম সবগুলোর মধ্যেই আছে, উপরেও এম সবগুলোর মধ্যে আছে। এম এম কি কাটানো? কথাটা বোঝা যাচ্ছে? এটার মাঝেও এম আছে, এটার মাঝেও এম আছে, টোটাল ওয়েট আছে, এটাও টোটাল এম আছে, নিচেও টোটাল এম 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 আছে। সো এম গুলা কি কাটা চলে যাচ্ছে না? তুমি আলটিমেটলি কি পাচ্ছ? এম ওভেন ড্রাই ওয়েট ডিভাইডেড বাই এম মানে কি টোটাল কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস ফিনাইল ফিলারের ওয়েট পাচ্ছ, ডিভাইডেড বাই কি পাচ্ছ? ভিসিএ প্লাস ভিএফএ প্লাস কি পাচ্ছ? বিএমএফ। ভলিউম পাচ্ছ। আর ভলিউমটা কেমনে বুঝলা বাল্ক ভলিউম? কারণ তুমি যে স্পেসিফিক গ্র্যাভিটিতে ভাগ করতেছো সেটা কি স্পেসিফিক গ্র্যাভিটি? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। এই স্পেসিফিক গ্র্যাভিটির সাথে আমি এটার কি সম্পর্ক? মানে আমি তো জানি কোর্স এগ্রিগেটের স্পেসিফিক বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কত, আমি জানি ফাইন এগ্রিগেটের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কত, তাহলে আমি আবার এটা কি বের করতেছি? ডিফারেন্সটা বুঝতেছো? একটু এই যে এই জায়গাগুলোতে কনফিউশন হবে। এখন একবার পড়তেছো তো বুঝতেছো না, বাট যখন বাসায় গিয়ে আবার দেখবা তখন দেখবো যে একই জিনিস দুইবার কেন বের করতেছে। আমরা ইন্ডিভিজুয়ালি কোর্স এগ্রিগেটের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জানি, ইন্ডিভিজুয়ালি ফাইন এগ্রিগেটের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জানি, ইন্ডিভিজুয়ালি মিনারেল ফিলারের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জানি। বাট আমরা যখন এই তিনটাকে কম্বাইন করব তখন তার স্পেসিফিক গ্র্যাভিটি কত, তখন তার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কত, বুঝছো জিনিসটা? আমরা সেটা বের করতেছি। এই জন্য প্রত্যেকটার কন্ট্রিবিউশন জানা লাগতেছে, এই জন্য কিন্তু পার্সেন্টেজ আসছে। কারণ এখানে পার্সেন্টেজ অফ মিনারেল ফিলার কত ছিল, পার্সেন্টেজ অফ ফাইন এগ্রিগেট কত ছিল, পার্সেন্টেজ অফ কোর্স এগ্রিগেট কত ছিল, সেগুলো আমার জানা লাগবে না? সো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটা করতেছি। ওকে, এখন দেখো, তার মানে আমাদের এখানে জিনিসটা কি হচ্ছে? জিএসপি সমান এই যে এই ফর্মুলাটা পেলাম। আরেকটা জিনিস আমরা শিখলাম না একটু আগে? এটা মানে কত হবে? এম ওভেন ডিভাইডেড বাই কত হবে? যদি তোমাকে বলি যে ভলিউম অফ সলিড এগ্রিগেট প্লাস ভলিউম অফ পারমিয়েবল ভয়েডস প্লাস হচ্ছে কি ভলিউম অফ ইমপারমিয়েবল ভয়েডস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? আচ্ছা, নেক্সট আমরা যখন হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে যাব, সেখানে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে একটা কথা আছে, আমাদের কি বলতে হবে এখানে? দেখো তো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিটা যদি দেখি, এখানে যেটা বলছে যে ভলিউম অফ সলিড এগ্রিগেট প্লাস ভলিউম অফ ইমপারমিয়েবল ভয়েডস। কেন এই কথাটা কেন আসছে? এখানে দেখা একটা কথা বলছে যে ওয়েট ইন এয়ার অফ এন ইমপারমিয়েবল ম্যাটেরিয়াল। ইমপারমিয়েবল ম্যাটেরিয়াল তার মানে এখানে পারমিয়েবিলিটি আসবেই না। এখানে কি বলা হয়েছে? ওয়েট অফ ম্যাটেরিয়াল অফ এন ওয়েট ইন এয়ার অফ এন ইমপারমিয়েবল ম্যাটেরিয়াল। তার মানে আমি তোমাদের যদি আগের ফর্মুলা দিয়ে আগে ফার্স্টে রিলেট করানোর চেষ্টা করি। ফার্স্টিং তোমরা একটু বলো তো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিটা কেমন হবে? কার বের করতেছি? অ্যাগ্রিগেট। তারপর
এ দিতে পারি। এখানে একটু অন্যভাবে লিখছে, তোমরা এভাবে লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো যেটা হচ্ছে এম ওভেন নিব ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড নিব প্লাস কি ভলিউম অফ ইমপারমিয়েবল ম্যাটেরিয়াল নিব। এখানে কি পারমিয়েবলটা আসবে? আসবে না। এখন আমাকে একটু বলো তো দেখি, তোমরা তো বুঝো অনেক কিছু, একটু বলো কোনটা বড়? ইজি, কোনটা বড় এখানে? অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিটা বড়। কার থেকে বড়? পালস স্পেসিফিক গ্র্যাভিটি থেকে বড়। কেন বড়? কারণ আমরা যদি চিন্তা করি ভিএসএ থেকে ভিএসবিটা বড়, স্বাভাবিক, বাল্ক ভলিউম সবসময় বড় হয়। তো অবশ্যই যেটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে জিএসপিটা ছোট কার থেকে? জিএসএ থেকে ছোট। ওকে, আচ্ছা, এটার ফর্মুলাটা একই আগের মতোই, জাস্ট হচ্ছে আমরা কি করব এখন ভাগ করার সময় কাজ কি দিয়ে ভাগ করতেছে দেখো তো, কি দিয়ে ভাগ করতেছে? অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি অফ দা অ্যাগ্রিগেট পার্টিকেলস দিয়ে ভাগ করতেছে। ওকে, আমরা কি দিয়ে ভাগ করতেছি? অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি অফ দা অ্যাগ্রিগেট পার্টিকেল দিয়ে ভাগ করতেছি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে ফাইনালি হচ্ছে আমাদের এফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি। এফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি সংজ্ঞাটা আবার একটু একটু দেখো ভালো করে, মানে সংজ্ঞাকে যত জটিল করা যায় আর কি। সো এখানে যেটা বলছে, সে আবার সব ভয়েড নিয়ে কাজ করবে। when all void spaces in aggregate particles are included, কিন্তু সেগুলা ছাড়া কোনগুলা? those voids which are filled with asphalt। বুঝছো কথাটা বোঝা যাচ্ছে? আমরা একটু ভলিউমটাই চিন্তা করি ফার্স্টে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ক্লাসে একটু বলেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভলিউমটা কি অ্যাকচুয়ালি? ভলিউমটা হচ্ছে এখানে ভলিউমটা আমরা বের করি। ভলিউমটা হচ্ছে কি আমরা ইফেক্টিভের জন্য বের করতেছি। ও বলতেছে সব ভয়েডকে ইনক্লুড করো, আমি ফার্স্টে সব ভয়েডকে ইনক্লুড করি। তারপর সে বলছে ওই ভয়েডগুলা যেগুলা অ্যাসফল্ট দিয়ে ভর্তি, ফিল আপ, সেটাকে বাদ দিতে বলছে। তাহলে আমি কি বাদ দেবো বলতো? এখানে অ্যাবজর্ব যে অ্যাসফল্টটা আছে সেটা বাদ দিয়ে দেবো। আমি কি করতে পারি এখানে? ভিবিএ না, আমার অ্যাবজর্ব অ্যাসফল্ট কোনটা ছিল? ভিবিএ মানে কি? অ্যাবজর্ব যে অ্যাসফল্টটা, সরি, আমাদের টোটাল ইফেক্টিভ ভলিউমটা কত এখানে দেখো তো, ভিএস প্লাস ভিআই প্লাস ভিপি। এখান থেকে আমরা কি করব? অ্যাবজর্ব অ্যাসফল্টটাকে বাদ দিব জাস্ট। তার মানে আমাদের পারমিয়েবল ভয়েড থেকে তো এটা বাদ হচ্ছে। কোথা থেকে বাদ হচ্ছে? পারমিয়েবল ভয়েড থেকে। এখন যদি তোমাকে আমি বলি যে হচ্ছে ইয়া কত, এফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি কত, তাহলে ফর্মুলাটা কেমন হবে? এম ওপেন ডিভাইডেড বাই এ ভিএসি। এখন মজার ব্যাপার হচ্ছে তোমাদের কোশ্চেন, ডেফিনেটলি কোনটা সবচেয়ে বড় এখন? অ্যাপারেন্ট, এফেক্টিভ, বাল্ক? তারপর এফেক্টিভ, তারপর তারপর আচ্ছা, আমরা একটু রিলেট করার চেষ্টা করি, যে কথাটা বলতেছো আমরা একটু দেখি, তারপর আমরা বুঝতেছি যে কি করা যায়। দেখো, ফার্স্ট অফ অল এখানে যখন আমরা জিএসপির কথা বলতেছি সবকিছু আসতেছে, সব ভলিউম আসতেছে। তাহলে এইটার ক্ষেত্রে ভলিউমটা কি হয়? ভিএসপি সমান সমান কত হচ্ছে? কি কি হচ্ছে? সলিড প্লাস ইমপারমিয়েবল ভয়েড প্লাস পারমিয়েবল ভয়েড। অ্যাপারেন্টের ক্ষেত্রে আমাদের কি আসতেছে দেখো তো, অ্যাপারেন্টের ক্ষেত্রে আসতেছে ভিএস প্লাস ভিআই। আর ইফেক্টিভের ক্ষেত্রে আমাদের কি আসবে বলো? ইফেক্টিভের ক্ষেত্রে আসবে ভিএস প্লাস ভিআই প্লাস ভিপি মাইনাস হচ্ছে ভিবিএ অ্যাবজর্বটা। এখন আমাকে বলো যে সবচেয়ে বড় কে? অবশ্যই অ্যাপারেন্ট, তাই না? সরি, সবচেয়ে ছোট হচ্ছে অ্যাপারেন্ট এখানে ভলিউম ওয়াইজ। তারপর হচ্ছে কি সবচেয়ে বড় কে হবে? অবশ্যই ভিএসপি, বাল্কটা। তার থেকে একটু ছোট অথবা সমান, নাকি? দেখো, দুইটাই হইতে পারে কিন্তু এখন আমি যদি সে বলি যে কোনো অ্যাবজর্ব অ্যাসফল্ট নাই, তখন কিন্তু ভিএসি আর ভিএসবি সমান, এটা বোঝা যাচ্ছে? কোনো অ্যাবজর্ব অ্যাসফল্ট নাই, তখন ভিএসি আর
ভিএসপি সমান, আর যদি অ্যাবজর্ব প্যাসকাল থাকে তাহলে ভিএসিটা ছোট, তাই তো? আবার একটা জিনিস খেয়াল করে দেখো, তার মানে এটা ছোট অথবা সমান হতে পারে। আবার দেখো, অ্যাবজর্ব প্যাসকাল যদি পুরা পোর্স জুড়ে থাকে, যতটুকু পোরাস ভয়েড আছে, পারমেবল ভয়েড আছে, পুরা পোর্স জুড়ে যদি অ্যাবজর্ব প্যাসকাল থাকে, তাহলে আবার কি কি হবে বলতো? এটা আবার ভিএস এর সমান হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা? তার মানে আমি ওভারঅল একটা ইকুয়েশন পাচ্ছি, সেই ইকুয়েশন থেকে আমি একটা জিনিস বলতে পারি, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? জিএসএ, তারপর জিএসসি, তারপর জিএসবি। ক্লিয়ার? বুঝা যাবে এটা? আচ্ছা, এখন তোমরা একটা কুইজ দিয়ে দাও। কি হয়? ওকে, আগের কোয়েশ্চেন নাও। ম্যাক্সিমাম হয়ে গেছে, এটা তো আর হবেই না। দেখো তো আর এখন হয় কিনা, আরেকবার রিফ্রেশ দাও। হচ্ছে না? ওকে, কিছু করার নাই, তাহলে আমি এটা পরে গুগল ফর্মে দিতে হবে আর কি। আচ্ছা দেখো, সবাই বুঝছো এই তিনটা জিনিস? এই তিনটা জিনিস বোঝানো একটু ডিফিকাল্ট, সো একটু বুঝলে হয়ে যাবে আর কি। এখন একটু দেখো যে এটার একটা ফর্মুলা আছে, জিএস এর একটা ফর্মুলা আছে, সেটা কি 100 মাইনাস পিবি বাই 100 বাই জিএমএম বাই মাইনাস পিবি বাই জিবি। এটা 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 দেখতে মনে হচ্ছে যে একেবারে জটিল একটা ফর্মুলা, আউট অফ নো ওয়্যার আসছে, বাট থিংস এরকম কিছু না। জিনিসটা হচ্ছে কি 100 মাইনাস পিবি মানে কি? পিবিটা কি ছিল বলতো? এখানে পিবিটা কি ছিল? বিটুমিনের যে পার্সেন্টেজ সেটা, তাই না? 100 মাইনাস পিবি বাদ দিলে এটা কি আসে বলতো? পিএসটা আসে, ডিভাইডেড বাই 100 বাই জিএমএম মাইনাস পিবি বাই জিবি। 100 বাই জিএমএম টা কি? 100 কথাটা করতে আসতেছে, 100 মানে কি? পার্সেন্টেজ, যেহেতু টোটাল পার্সেন্টেজ আসতেছে। আর 100 বাই জিএমএম টা কি বলতো? আমরা এখান থেকে যদি দেখি যে জিএমএম টা, ওই যে তোমাদের বলতেছিলাম, জিএমএম টা কার রেসপেক্ট করেসপন্ডিং? ভিএমএম এর রেসপেক্ট করেসপন্ডিং। এটার থেকে যদি পার্সেন্টেজ অফ এই যে এইটার প্রপোর্শনালটা বাদ দাও, তাহলে তুমি কি পাও? কোনটা পাবা? ভিএসসি, এইটা পাচ্ছ। বোঝা যাচ্ছে জিনিসটা? এভাবেই দেখো, ফর্মুলাটা তুমি ইজিলি রিলেট করতে পারতেছো। 100 বাই জিএমএম টা এটার সাথে ভিএমএম কে রিলেট করো, আর পিবি বাই জিবি কে তুমি রিলেট করো হচ্ছে ভিবি কে রিলেট করো। সো এটা থেকে এটা বাদ দিলে তোমার কি পাবা আলটিমেটলি? ভিএসি, যেটা এফেক্টিভ ছিল সেটা। ঠিক আছে? সো ফর্মুলা মুখস্থ মুখস্থ করা লাগবে না মোস্টলি। যেসব ফর্মুলা স্পেশালি ধরো হচ্ছে, এটাই দেওয়া লাগবে তোমাদের কুইজে কোশ্চেনে দিয়ে দিতে হবে। এটা কেন দিতে হবে বলো? আচ্ছা, ওকে, দিয়ে দেবো কোশ্চেনে সব দিয়ে দেবো। আচ্ছা ওকে, তো যেটা হচ্ছে এরপর, এই কয়েকজন তো দিতে পারছো, যারা প্রথমে অ্যান্সার করছো তারা, তাই তো? তারপরে ভুল করছো, কেন ভুল করছো বলো তো? সবচেয়ে এখন বলো, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করি, ঠিক আছে? রোল কত? আহ, আমার রোল ছিল 100, 100 জিজ্ঞেস করি, 100 কে। হ্যাঁ বলো তুমি, যে
আমাকে বলো যে কি শিখলা এই যে তিনটা স্পেসিফিক গ্র্যাভিটির মধ্যে, জাস্ট এই তিনটা স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক, অ্যাপারেন্ট আর এফেক্টিভ। মানে সবচেয়ে বড় কোনটা, ছোট কোনটা? সবচেয়ে বড় অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর বাল্ক, আর মাঝখানে কি এফেক্টিভটা। কেন হয়েছে এটা? অ্যাপারেন্টে, আচ্ছা ওকে। আর বাল্কে কি সবটা আসতেছে? কখন দুইটা সমান হবে? বাল্ক আর অ্যাপারেন্ট সমান হইতে পারে? বাল্কের সাথে ইফেক্টিভের সমান হইতে পারে? ওকে, ভেরি গুড। আরে যাও, বুঝছো সবাই, তাহলে ধরে নিলাম তুমি সবাইকে বাছাই দিলা। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস পড়তেছিলাম না, যে ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি বারবার বলতেছিলাম। সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের ব্রেক দিচ্ছি আমি 10 মিনিট ব্রেক, ঠিক আছে? 10 মিনিট পরে আসো সবাই। আরে তুমি এখানে কি? তোমার কি আজকে কিছু আছে? ওই জন্য বসে আছো? চলো খাই আসি, খিদে লাগছে। লাউঞ্জে যাবো। লাউঞ্জে কিছু নাই? শিওর? ওটাই খেয়ে আসি, খাইনি কিছু সকালে। বসতে পারো, সমস্যা নেই।